আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। প্লাস আমাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা সংখ্যা পড়াবো। গত ক্লাসে আমরা অঙ্ক পড়িয়েছি, আমি অঙ্ক নিজে ক্লাস নিয়েছি। যদি ওই ক্লাসটা আপনি শোনা যাচ্ছে না? ওকে, যদি আপনি আমার প্রথম ক্লাস করে থাকেন তাহলে আপনি অঙ্কের ধারণা পেয়ে যাবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। ওকে, আমি একটু শুধু সময় নিচ্ছি, সবাই একসাথে জয়েন করলে আমরা ক্লাস শুরু করবো। ওকে ওকে, সবাই জয়েন করি। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, আপনি যান। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবার নাম না পড়লে আবার মন খারাপ করবে। হ্যাঁ, সাবিন, ইয়াসমিন, কাজল, জান্নাতুল মিম, মনির, নাহিদ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। মিশু, ওয়ালাইকুম আসসালাম। মেহেরুন্নেছা, যাক মাশাআল্লাহ, অনেকে ক্লাস করতে আসছো তাই তো। তামান্নাই, জান্নাত, ফারহান শেখ, ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া খাতুন, রূপকথার রানী, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, শোনো, আমি বলি, আমার সিকোয়েন্স মেনটেন করতে কিন্তু খুব ভাল লাগে। সেটা হচ্ছে, প্রথম ক্লাসে আমি অঙ্ক পড়িয়েছি। প্রথম ক্লাসে আমি কি পড়িয়েছি? অঙ্ক পড়িয়েছি। অঙ্ক পড়িয়েছি। আজকে পড়াবো সংখ্যা। আজকে পড়াবো শুধুই সংখ্যা। সংখ্যার বাইরে কোনো কথা বলা হবে না। বাস্তব সংখ্যার ক্লাসটা অন্তত 2 থেকে 3টা ক্লাস নেব ইনশাআল্লাহ। বাস্তব সংখ্যার ক্লাসটা লম্বা করে ক্লাস নেব। এর অনেকগুলা কারণ আছে। কারণ বাস্তব সংখ্যাতে সব থেকে বেশি বেসিক আছে। বেসিক যদি ভালো হয় তাহলে সবকিছু ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা শুরু করছি। আশা করছি আমার ভাই বোন গুলা উপকৃত হবে ইনশাআল্লাহ। তোমাদের কমেন্ট পড়বো না ক্লাস নিব? ক্লাস নি। হ্যাঁ, তো যারা আমার প্রথম ক্লাসটা করনি তাদের প্রতি আমার রিকোয়েস্ট, প্রথম ক্লাসটা করতে হবে। ওখানে অনেক বেশি বেসিক দেয়া আছে। আজকের ক্লাসটা সংখ্যার উপরে নিব, তাহলে অঙ্ক পড়ালাম, আজকে সংখ্যা পড়াবো। আর আগামী ক্লাস নিব হচ্ছে মৌলিক, আরো যা আছে যাবতীয় সবকিছু মিলিয়ে, সব মিলিয়ে একদম বেসিকটা খুব বেশি যেন স্ট্রং হয়ে যায়, এই বিষয়টা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। ওকে, তো আচ্ছা ঠিক আছে স্যার, কোন দিন কোন টপিক আলোচনা করবেন এটা শিডিউল দিলে সুবিধা হয়। সাখাওয়াত, স্যারের সাথে একটু কথা বলবা। হ্যাঁ, গত ক্লাস করা হয়নি। হ্যাঁ মুর্শেদ, কেন করা হয়নি? ক্লাস করে নিবা, আসো। তো আজকে আমরা সংখ্যা পড়বো। শুধু বলি, পিন ড্রপ সাইলেন্ট হয়ে যাও। আমার ক্লাস করার সময় তুমি আশপাশে কোনো ব্যস্ততা রাখবা না, শুধু আমার ক্লাস করবা। ব্যস্ততা থাকলে ক্লাস করার দরকার নাই। পরবর্তী সময়ে যখন ফ্রি হবা তখন ক্লাস করে নিবা। কিন্তু ক্লাস মিসিং দিয়ে পরবর্তী ক্লাস বুঝতে প্রবলেম হবে, যদিও আজকে খুব একটা প্রবলেম হবে না। তো দেখো, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আমরা পার্ট 1 নিয়েছি, আজকে নিব পার্ট 2। তো আজকে আমাদের পার্ট 2 এর আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা। কি পড়বো বলো? সংখ্যা বা নাম্বার, অর্থাৎ সংখ্যার কি পড়বো? শ্রেণী বিভাগ। তো বলছে 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি মিলিত হয়ে সংখ্যা তৈরি হয়। দেখো, আমরা যদি বলি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলা সব সিঙ্গেল। এগুলা সব কি? সিঙ্গেল। তাহলে সিঙ্গেল হলেই কি হবে? অঙ্ক হবে। সিঙ্গেল হলে কি হবে বলছিলাম? অঙ্ক। গত ক্লাসে আমি বলছিলাম 0 থেকে 9 পর্যন্ত এই 10টাকে আমরা অঙ্ক বলবো। কিন্তু ডাবল হলে কি করব? ডাবল, ট্রিপল, মানে যত বেশি হবে আর কি, অর্থাৎ 9 এর থেকে বেশি। তাহলে দেখো, যদি আমরা 10 লিখি, এই 10 হচ্ছে সংখ্যা। যদি আমরা 100 লিখি, এটাও হচ্ছে সংখ্যা। যদি আমরা 1000 লিখি, সেটাও সংখ্যা। এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। এই জন্য আমি বলছি যে ডাবল, ট্রিপল ডিজিট হলেই কি হবে ভাই? সংখ্যা হবে। অর্থাৎ 0 থেকে 9 এগুলো হচ্ছে কি? অঙ্ক। কিন্তু যেগুলা 9 এর থেকে বেশি, অর্থাৎ 2 ডিজিট, 3 ডিজিট, 4 ডিজিট হবে, সেগুলা কি হবে? সংখ্যা। এখানে সিঙ্গেলটা কেন দিয়েছি? সিঙ্গেল দিয়েছি এই কারণে, অঙ্কের আগে পরে উপরে নিচে কোনো কিছু ব্যবহার করলে সেটা কি হয়ে যায়? সংখ্যা হয়ে যায়, যেটা আমি গত ক্লাসে বলছি। ওকে, তাহলে আমরা সংখ্যা নিয়ে কথা বললাম। সিঙ্গেল ডিজিট হলে অঙ্ক, আর সিঙ্গেল না হয়ে ডাবল, ট্রিপল, ফোরফোল্ড, অর্থাৎ 100, 200, 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি, যত আছে সবাই কি হবে? সংখ্যা হবে। আমি আশা করছি সংখ্যার ধারণা আমরা মোটামুটি পেয়েছি ইনশাল্লাহ। ওকে, এখন আমরা সংখ্যার শ্রেণী বিভাগ পড়বো। আমি শুধু বলি, ক্লাস আলোচনা করব, আলোচনা শেষে সংখ্যা নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। মাই কমিটমেন্ট এটা।
যারা আমার অঙ্কের ক্লাস করছে এরা অঙ্ক নিয়ে কোনো প্রবলেম আছে বলতেই পারবে না। আমি আবারও বলছি, দিস ইজ মাই কমিটমেন্ট। ওকে, তো আমরা সংখ্যার যেহেতু শ্রেণী বিভাগ পড়বো, তাহলে সংখ্যার শ্রেণী বিভাগের শুরুতে আছে ন্যাচারাল নাম্বার। শুরুতে কি আছে? ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, তো ন্যাচারাল মানে হচ্ছে কি? স্বাভাবিক। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। ন্যাচারাল মানে স্বাভাবিক, ন্যাচারাল মানে প্রাকৃতিক, ন্যাচারাল মানে গণনাকারী। প্রশ্ন হচ্ছে এতগুলা নাম হইতে হবে কেন? দেখো, মানুষ ছোটবেলায় যখন আমরা ছোট বাচ্চাদেরকে যদি বলি যে বাবা তুমি কি গণনা করতে পারো, মিশু তোমার ছেলে মনে করো, মিশু আমার আগের স্টুডেন্ট, হ্যাঁ, তো তোমার বাচ্চাকে যদি বলো যে বাবু গণনা করো, তাহলে ও বলবে 1 2 3 4 5 6। আর বড় লোকের বাচ্চা যদি হয় তাহলে বলবে 1 2 3 4 5। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আমরা গণনা করার সময়তে 1 দিয়ে শুরু করি, এই যে গণনা শুরু করি, এই কারণে ন্যাচারাল নাম্বারকে গণনাকারী সংখ্যাও বলা হয়। ন্যাচারাল মানে স্বাভাবিক, আবার কি বলতো? প্রাকৃতিক। কিন্তু গণনাকারী কেন? কারণ গণনার কাজে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা ব্যবহার করা হয়। তাই লিখছি আমি যে পূর্ণ ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলে। এখানে সব সংখ্যাই ধনাত্মক, অর্থাৎ ন্যাচারালের সব সংখ্যাই কি হবে? ধনাত্মক হবে। সর্বকনিষ্ঠ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, এটা প্রিভিয়াস কোশ্চেন। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত? এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত? 1। এরপর আমরা বললাম যে প্রকাশ করা হয় এন দ্বারা, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা। লিখে দিয়েছি আমরা গণনার কাজে স্বাভাবিক সংখ্যা ব্যবহার করে থাকি। তো ন্যাচারাল নাম্বার কোনগুলা? 1 2 3 4 5 6, এভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে। তাহলে এখান থেকে প্রশ্ন বলি। প্রথম প্রশ্ন হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা। দ্বিতীয়ত হচ্ছে ন্যাচারাল নাম্বারের বাংলা কি? স্বাভাবিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা, গণনাকারী সংখ্যা। তৃতীয় কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে কি দ্বারা? 1 দ্বারা। স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত? 1। পঞ্চম প্রশ্ন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সব সংখ্যাগুলা কেমন? সবাই হবে ধনাত্মক, অর্থাৎ এখানে যারা আছে সবাই কি হবে? ধনাত্মক। আমি বুঝতে পারলাম কিনা? তাহলে ন্যাচারাল নাম্বারের সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা, স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1 দ্বারা, স্বাভাবিক সকল সংখ্যায় ধনাত্মক, স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হচ্ছে 1। আরেকটা কি বললাম আমরা? যে ন্যাচারাল নাম্বারের সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? এন দ্বারা। এই 4 থেকে 5টা প্রশ্ন, এর বাইরে ন্যাচারাল নাম্বার থেকে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নাই। আমি আশা করছি বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে ন্যাচারালটা আমাদের বোর্ডে একটু লিখে রাখবো। হ্যাঁ, আমাদের বোর্ডে জাস্ট আমরা ন্যাচারালটা একটু লিখে রাখবো। তাহলে আমরা দেখলাম যে ন্যাচারাল নাম্বার। এখন আমরা প্লিজ কমেন্টে চলে যাই। তাহলে আমি পড়াচ্ছি সংখ্যা। সংখ্যা পড়াতে গিয়ে আমি বললাম সংখ্যার শ্রেণী বিভাগ পড়াবো। সংখ্যার প্রথম শ্রেণীর নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা। প্রকাশ করা হয় এন দ্বারা, ক্ষুদ্রতম সদস্য 1। এখানে সকল সংখ্যায় ধনাত্মক, এর বাইরে এখান থেকে প্রশ্ন হওয়ার কোনো সুযোগ নেই। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টেজার বা জাহালেন। খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে একটু সুসংবাদ দিয়ে রাখি। হ্যাঁ, আজকে আমি মূলদ অমূলদ শিখাবো। চোখ দিয়ে মূলদ অমূলদ পারা যাবে, চোখ দিয়ে এমনি নরমালি মূলদ অমূলদ হবে ইনশাআল্লাহ। ওকে, আমি আমার ভাই বোন গুলাকে যতটুকু শিখাবো ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলছে ইন্টেজার, কি বলছে? ইন্টেজার বা জাহালেন এর বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। কথা হচ্ছে দুইটা ইংরেজি হলো কেন? না ভাই, দুইটা ইংরেজি না। ইন্টিজার হচ্ছে ইংরেজি ভাষার শব্দ, জাহালেন হচ্ছে জার্মান ভাষার শব্দ। তাই আমি লিখছি জাহালেন জার্মান ভাষার শব্দ, যার অর্থ পূর্ণ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। প্রিভিয়াস কোশ্চেন এটা, যে পূর্ণ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন পূর্ণ সংখ্যার মধ্যে কারা কারা আছে? বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ধনাত্মক হচ্ছে 1 2 3 4, এগুলো হচ্ছে ধনাত্মক। তারপরে কে আছে? ঋণাত্মকও আছে, তাহলে -4 -3 -2 আর মাইনাস কত? 1। আবার শূন্যও আছে। তাহলে কেউ যদি প্রশ্ন করে যে পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? জেড দ্বারা। কেন জেড দ্বারা প্রকাশ করা হয়? কারণ জার্মান শব্দ জাহালেন থেকে জার্মান পূর্ণ সংখ্যার উৎপত্তি হয়েছে। তাই আমি লিখে দিয়েছি জাহালেন জার্মান ভাষার শব্দ, যার অর্থ পূর্ণ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? জেড দ্বারা। এরপরে যদি আমি বলি যে পূর্ণ সংখ্যার মধ্যে কে কে আছে, তখন আমি বলবো ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, শূন্যও আছে। অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে 3 ধরনের অঙ্ক আছে। ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, আবার শূন্যও আছে। তাই আমি বললাম
যে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে সবগুলা ধনাত্মক আছে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে সবগুলা ঋণাত্মকও আছে, আবার শূন্যও আছে। তাই আমি বললাম অতএব ঋণাত্মক, শূন্য, ধনাত্মক সবই পূর্ণ সংখ্যা। তাহলে আমি রিভিশন দিয়ে দিই। জাহালেন জার্মান ভাষার শব্দ, যার অর্থ পূর্ণ সংখ্যা। তাই পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় জেড দ্বারা। জাহালেনের মধ্যে বা পূর্ণ সংখ্যার মধ্যে 3 ধরনের অঙ্ক আছে, ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, শূন্যও আছে। আরেকটা কথা হচ্ছে পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। পূর্ণ সংখ্যার ইংরেজি কি বলেন? ইন্টিজার। আমি আশা করছি আমার ভাই বোনগুলা পূর্ণ সংখ্যা নিয়ে যদি কোনো প্রশ্ন হয় ওরা উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এর বাইরে পূর্ণ সংখ্যা থেকে কোনো প্রশ্ন হওয়ার কোনো চান্স নাই। আমি শুধু বলি, ক্লাস শেষে তোমার মনে হবে যে আলহামদুলিল্লাহ ডান, জাস্ট বলে রাখলাম অগ্রিম। ওকে, তাহলে এতটুকু বলি, পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মকও আছে, শূন্যও আছে, আবার ধনাত্মকও আছে। ওকে, তাহলে বোঝা গেল ন্যাচারাল কি বলছিল? ন্যাচারাল বলছিল যে আমার ভিতরে শুধুই ধনাত্মক। ন্যাচারাল কি বলছিল? যে আমার ভিতরে শুধুই কি ধনাত্মক, তাই তো? ন্যাচারাল বলছিল আমার ভিতরে শুধুই ধনাত্মক। ন্যাচারালের থেকে বড় কে? জাহালেন। ন্যাচারাল বলছে যে আমার ভিতরে শুধুই কি আছে? শুধুই ধনাত্মক আছে। কি আছে? এন এ ন্যাচারাল, তাই তো? ন্যাচারাল বলছিল যে আমার ভিতরে শুধুই ধনাত্মক। জাহালেন বলছে বেটা তুই আমারে চিনিস, আমার ভিতরে ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, আবার কি আছে? শূন্যও আছে। ওকে, তাহলে এখন আমরা দুইটা পড়লাম। এখন আমরা যেটা শিখবো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট মূলদ অম্লদ ভালো করে পড়তেই পারে না। বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট মূলদ অম্লদ পারে না। আমি কথা দিলাম আমার ভাই বোনগুলা মূলদ অম্লদ নিয়ে আজকে পিএইচডি করানো হবে। যারা ক্যামেরার চোখ দিয়ে আমার ভাই বোনগুলো আমাকে দেখছে, আমি তোমাদের জন্য হয়ে গেলাম, তুমি আমার জন্য হয়ে যাও। আমি আশা করছি মূলদ অম্লদ নিয়ে আমরা পিএইচডি করব। মূলদ অম্লদ নিয়ে কি করব? পিএইচডি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকের পর থেকে মূলদ অম্লদ নিয়ে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, কি? না না না, এখন লিখবা না, একটু দেখো, এখন দেখো, আগে বুঝার চেষ্টা করো। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে না তো? তারপরেও আমি স্যারকে রিকোয়েস্ট করে দেখবো যে আমার প্রথম শীটটা কোনোভাবে পিডিএফ প্রোভাইড করা যায় কিনা গ্রুপের মাধ্যমে। তাহলে আমি আমার প্রথম শীটের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, ওখানে নামটা সহ আছে। মনোযোগ দাও। তো বলছে রেশনাল নাম্বার, মূলদ সংখ্যার ইংরেজি কি বলো? রেশনাল নাম্বার। মূলদ সংখ্যার ইংরেজি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। এখন শুরুতে যে সংজ্ঞাটা দিয়ে আছে আমার সংজ্ঞা ভালো লাগে না, তুমি শুধু আমার কথা শোনো। যদি মূলদ অম্লদ নিয়ে কোনো প্রবলেম থাকে এটা আমি দেখে নিব, বাকিটা সামলাই নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা দ্বিতীয়টা পড়ি। বলতেছে যে ফ্র্যাকশন বা ভগ্নাংশকে ইতালিয়ান ভাষায় কৌশান বলে। তাই মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। এটা প্রিভিয়াস কোশ্চেন। মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? কিউ দ্বারা। আমি আবারও পড়ি। বলছে ফ্র্যাকশন বা ভগ্নাংশকে ইতালিয়ান ভাষায় কৌশান বলে, তাই মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? কিউ দ্বারা। এরপরে বলছে 1818 সালে গোসেপি পিয়ান মূলদ সংখ্যার নামকরণ করেন। প্রিভিয়াস কোশ্চেন। 1818 সালে গোসেপি পিয়ান, ভদ্রলোকের নাম কি? গোসেপি পিয়ান মূলদ সংখ্যার কি করেন? মূলদ সংখ্যার উনি নামকরণ করেছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে মূলদ সংখ্যা আবিষ্কার করছেন পিথাগোরাস। মূলদ সংখ্যা আবিষ্কার করছে কে? পিথাগোরাস। তাহলে আমি একটু বলি, মূলদ সংখ্যাটা মূলত আসছে ইতালিয়ান শব্দ কৌশান থেকে। তাই মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? কিউ দ্বারা। দ্বিতীয় কথাটা বললাম 1818 সালে গোসেপি পিয়ান মূলদ সংখ্যার নামকরণ করেন। 3 নম্বর কথা হচ্ছে মূলদ সংখ্যা আবিষ্কার করছেন পিথাগোরাস। এটা এখনো আসেনি, তবে আসার সমধিক সম্ভাবনা আছে। তাহলে মূলদ সংখ্যার নামকরণ করছে কে? গোসেপি পিয়ান। মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা? কি দ্বারা প্রকাশ করা হয় ভাই? কিউ দ্বারা প্রকাশ করা হয়, কারণ কৌশান। এই কারণে মূলদ সংখ্যা আবিষ্কার কে করছে? আবিষ্কার করছে পিথাগোরাস। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরো দেখি। এরপরে দেখো আমরা মূল একদম কার্যক্রমের মধ্যে চলে আসবো। হ্যাঁ, এখন দেখো তোমাদেরকে না পানি পানি মনে হবে যে দূর মূলদ সংখ্যা এগুলা নিয়ে এত ঘাবড়াতাম। এখন আমরা দেখবো যে মূলদ সংখ্যা চেনার উপায়। মূলদ সংখ্যা চেনার উপায় প্রধানত মূলদ সংখ্যা চেনার উপায় দুটি। প্রধানত মূলদ সংখ্যা চেনার উপায় কয়টা? দুইটা। কিন্তু আজকে আমরা 6টি পদ্ধতিতে মূলদ সংখ্যা চিনবো। আশা করছি মূলদ সংখ্যা নিয়ে আপনার কোনো প্রকারের টেনশন থাকবে না। আমি আবারও বলছি, মূলদ সংখ্যা নিয়ে আপনার কোনো প্রকারের টেনশন থাকবে না। শুধুমাত্র চোখ দিয়ে তাকাইতে পারলে আপনি মূলদ সংখ্যা পারবেন ইনশাআল্লাহ। তো আমরা বলি আগে, দেখেন পৃথিবীতে মাত্র 2টা সংখ্যা মূলদ আছে।
পৃথিবীতে মাত্র দুইটা সংখ্যা মূলদ সংখ্যা আছে, তার মধ্যে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ। এই দুইটার বাইরে পৃথিবীতে কোনো মূলদ সংখ্যা নাই। আমি আবারও বলি, আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে মূলদ সংখ্যা কি কি, আপনি বলবেন যে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। এখন যদি আমি প্রশ্ন করি আপনাকে যে পূর্ণ সংখ্যার মধ্যে কে কে আছে, কেন একটু আগে পড়লেন না পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, আবার শূন্য আছে। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে দেখেন 1 আর 2 মানে ধনাত্মকও আছে, শূন্য আছে, -2 -1, বুঝতেছেন কিনা? তাহলে এখন আমরা বলি 1 মূলদ সংখ্যা, -1 মূলদ সংখ্যা, 100 মূলদ সংখ্যা, -100 মূলদ সংখ্যা। অর্থাৎ 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যত আছে সবাই মূলদ। -1 থেকে শুরু করে অসীম মাইনাস পর্যন্ত যত আছে সবাই মূলদ। আবার শূন্য কি মূলদ। তো কি পড়বেন আর? ধরেন একটা ছেলে রাস্তাতে হেঁটে যাচ্ছে, পিঠে লেখা আছে 10, 10 দেখার পরে বলবেন দেখ দেখ মূলদ হেঁটে যাই। বলেন মেসির জার্সি নাম্বার কত? মেসির জার্সি নাম্বার 10, ওই 10ও মূলদ। আমাদের সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত? 75, ওটাও হচ্ছে মূলদ। তাইলে 1ও মূলদ, -1ও মূলদ, 1 কোটিও মূলদ, -1 কোটিও মূলদ, 10 কোটিও মূলদ, -10 কোটিও মূলদ, আবার শূন্যও মূলদ। 1 থেকে শুরু করে যত ধনাত্মক সংখ্যা আছে সবাই মূলদ, -1 থেকে শুরু করে যত ঋণাত্মক সংখ্যা আছে পৃথিবীতে সবাই মূলদ, আবার শূন্য মূলদ। সব থেকে শর্ট কথা হচ্ছে পূর্ণ সংখ্যা হলেই মূলদ। আর পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, শূন্যও আছে। এখন বলেন একটা শিখলেন কিনা? বলেন একটা শিখলেন কিনা? সঞ্চিতা, সাহা, বৃষ্টি, আর একটু আসতে না? ঠিক আছে, নো প্রবলেম। মনির, লিউ 10। তাহলে আমি বলি 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে ধনাত্মক সব মূলদ। 1 কোটি, 2 কোটি, 6 কোটি, 9 কোটি, 20 কোটি, 30 কোটি, 50 কোটি, শেখ হাসিনা যতগুলা টাকা মারি নিয়ে চলে গেছে সব মূলদ। সালমান এফ রহমান যত টাকা মারি নিয়েছে সব মূলদ। সব ঋণাত্মক মূলদ, -1 থেকে শুরু করে যত, -1 কোটি, -2 কোটি, -6 কোটি, -10 কোটি, -20 কোটি, 50 কোটি, মাইনাস, সব মূলদ, আবার শূন্য মূলদ। তাহলে আমি আবারও বলি, মূলদ সংখ্যা দুই প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। এবার বলেন ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ 3 প্রকার। এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেটা 2/3, 2 হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ 3/2, আর 3 হচ্ছে মিশ্র ভগ্নাংশ 1 পূর্ণ 1 এর 2। ভাই কি মনে রাখবেন? সব মূলদ সংখ্যা। তাহলে প্রকৃত ভগ্নাংশ মূলদ, অপ্রকৃত ভগ্নাংশ মূলদ, মিশ্র ভগ্নাংশ মূলদ। 100/200 মূলদ, 200/300 মূলদ, 600/900 মূলদ, 1 কোটি/2 কোটি, 6 কোটি/9 কোটি, P/Q, শাকিল/মনসুর, মনসুর/শাকিল, যত ভগ্নাংশ আছে সবাই মূলদ। আর কি শিখবেন? যত ভগ্নাংশ আছে সবাই মূলদ, কোনো কথা হবে না। তাহলে মূলদ সংখ্যা মূলত দুই প্রকার রে ভাই, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার মধ্যে কে কে আছে? ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। দুনিয়াতে যত ধনাত্মক আছে সবাই মূলদ, দুনিয়াতে যত ঋণাত্মক আছে সবাই মূলদ, দুনিয়াতে যত শূন্য আছে সবাই মূলদ। যত প্রকৃত ভগ্নাংশ আছে মূলদ, অপ্রকৃত ভগ্নাংশ মূলদ, মিশ্র ভগ্নাংশ মূলদ। আর কি কি শেষ? শেষ। এই মূলদ অমূলদ নাকি মানুষ পারে না। আশ্চর্য ব্যাপার না? আসলে মূলদ অমূলদ ভালো করে শিখাবে এরকম টিচারের সংখ্যা কম। আমি কখনোই নেগলেক্ট করে বা কোনো টিচারকে নেগলেক্ট করে কথা বলি না। আমি বলতেছি সুচারুভাবে সুন্দর করে শিখাবে এরকম শিক্ষকের সংখ্যা কম। আমি আবারও বলি, আমাকে যদি শাকিল স্যার জিজ্ঞেস করে মনসুর মূলদ সংখ্যা কয় প্রকার, আমি বলবো স্যার 2 প্রকার। কি কি? পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। এবার যদি স্যার বলে বলো পূর্ণ সংখ্যা কয় প্রকার, বলবো 3 প্রকার, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। যদি বলে ভগ্নাংশ কয় প্রকার, বলবো 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, সব মূলদ, সব। স্যার আপনি একটু আসলে ভালো হয়, আমার ভালো লাগবে আর কি। আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার মানুষকে ডানে রাখতে হয়। আশা করি সবাই ভালো আছেন, আশা করি ক্লাস এনজয় করছেন। আপনাদের এই ব্যাচের কোঅর্ডিনেটর হচ্ছে মনসুর স্যার। আপনাদের যত আবেগ বিবেক, ভালো লাগা, মন্দ লাগা, খারাপ লাগা, সব মনসুর স্যারকে বলবেন। সত্যি কথা বলতে হচ্ছে এই কোর্স, এই প্রতিষ্ঠান, এভরিথিং মানে সেকেন্ড ইন কমান্ড যদি আমার পরে কেউ থাকে সেটা হচ্ছে মনসুর স্যার। এরপরে আর কোনো কমান্ড নাই, সহজ কথা। ফার্স্ট ইন কমান্ড, সেকেন্ড ইন কমান্ড, এরপরে থার্ড ইন কমান্ড বলে আর কেউ নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার বিশ্বাস আমাদের যে টিম ক্লাস নিচ্ছে ইতিমধ্যে পেয়েছেন, সামনে জিকে ক্লাস পাবেন। আই বিলিভ এত অল্প টাকায়
দ্য ম্যাসিভ সার্ভিস। ইনশাআল্লাহ। ঠিক আছে না? জি স্যার। কিন্তু রিকোয়েস্ট, এখানে দুটা পক্ষ, আমরা একটা পক্ষ, আপনার একটা পক্ষ। বিয়ে বাড়িতে দেখবেন রান্নাগুলো খুব সুন্দর হয়, আর বিয়ে বাড়িতে গেলে ফিলিংস সব আমি একা খাবো, কিন্তু সব খেতে আমরা পারি না। যতটুকু দরকার, স্যারের একটা বড় বিখ্যাত ডায়লগ আছে, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। So, আমি বিনয়ের সাথে বলবো ধৈর্য, সহনশীলতা, ভদ্রতা, মার্জিত ভাব বজায় রেখে কমেন্ট করতে হবে, ধৈর্য রাখতে হবে, বিকজ দিস ইজ অনলাইন। কাছে থাকলে তো মাথা বুলায়া বাবা কাঁদিস না, প্রেম ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, এটা কোনো ব্যাপার না, এগুলো বলা যায় তো। কিন্তু আপনারা আছেন একটা ডিস্টেন্স, দিস ইজ কল স্যার, এটাকে বলে স্যার হচ্ছে ডিস্টেন্স লার্নিং। ডিস্টেন্স লার্নিং অর্থাৎ এই ব্যাপারটা এসে স্যার আপনার করোনার পর থেকে। ডেফিনেটলি। তো এই কারণে হচ্ছে স্যার মনসুর কিন্তু আমাদের স্যার, আমার প্রতিষ্ঠানের স্যার, আমার স্যার, আপনাদের স্যার। তো উনি এখন স্যার, ওনাকে ওনার জায়গায় সর্বোচ্চ সেবাটুকু পাওয়ার জন্য ধৈর্য রাখতে হবে। কথা বোঝাইতে পারছি? কেননা খুব ভালো করে জানেন যে বার্কিং ডগ সেলডম বাইটস। সেই কারণে আলটিমেটলি আপনি যত শান্ত নিবিড়, যেই নদী যত মানে গভীর, তার বয়ে চলো তত ধীর। যে নদী যত গভীর দেখবেন তত ধীর, নিশ্চুপ, নিঃশব্দে। আপনি যে বিনয়ী, আপনি যে ভদ্র, আপনি যে নম্র, আপনি যে মার্জিত, আপনি সত্যি একটা ভালো শিক্ষক হতে যাচ্ছেন, এটা আপনার আচরণেই প্রকাশ পাবে। আমি বিনয়ের সাথে বলি, সো হ্যাঁ, জোড়া শালিক। এখন বলেন লাস্ট যে স্যারের ক্লাস বেস্ট কিনা? নট গুড, নট বেটার, বেস্ট। এখানে অনেকেই আছেন, আরো দু একটা প্ল্যাটফর্মে অ্যাড আছেন, আই নেভার ক্রিটিসাইজ দেম। আমি বলতেছি এই প্ল্যাটফর্মে এই অল্প টাকায় এত বেস্ট সেবা আপাতত বাংলাদেশে আর কেউ দিচ্ছে না স্যার, কেউ দিচ্ছে না। আপনি মানেন আর না মানেন, আপনার মেন্টালিটি ছিল 400 টাকায় মনে হয় আমি 400 টাকার সেবা পাচ্ছি না, 400 টাকাকে আপনি ওভারকাম সেবা পাচ্ছেন। এরপরেও যদি আপনার আচরণ মানে মার্জিত না হয়, এটা আমার জন্য দুঃখজনক হবে। সো টেক কেয়ার, বাই বাই স্যার, প্লিজ কন্টিনিউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমি কোথায় ছিলাম? মূলদে ছিলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মূলদ সংখ্যা কয় প্রকার, আমি বলবো 2 প্রকার। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা 3 প্রকার, প্রকৃত পূর্ণ সংখ্যা ব্যবহার 3 প্রকার, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। ভগ্নাংশ 3 প্রকার, কি বলবো আমরা? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। সবাই কি হবে? মূলদ। তাহলে একটু রিকল করে দিই। 1 মূলদ মাইনাস 1 মূলদ, 10 মূলদ মাইনাস 10 মূলদ, 1 কোটি মূলদ মাইনাস 1 কোটি মূলদ, শূন্য মূলদ, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, সবই মূলদ। 2/3, 3/2, 1 পূর্ণ, 1/2 সবই মূলদ। প্রকৃত ভগ্নাংশ মূলদ, অপ্রকৃত ভগ্নাংশ মূলদ, আবার মিশ্র ভগ্নাংশ মূলদ। আমি বলছিলাম যে আমরা আজকে 2টা উপায়ে কিন্তু 6টা পদ্ধতিতে মূলদ সংখ্যা নির্ণয় করা শিখবো। তাহলে আমরা 1 নম্বরে শিখালাম পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা হলেই মূলদ। 2 নম্বরে বললাম ভগ্নাংশ, ভগ্নাংশ হলেই মূলদ। এখন আমরা 3 নম্বরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এরপরে যেটা আপনাকে বলবো আপনি চাইলেও ভুলতে পারবেন না। শুনে নাম বলি, এই যে স্যার বলে গেল না যে আপনাদের সাথে আমার অনেক ডিস্টেন্স, আমি ডিস্টেন্স হতেই দিব না। কমিউনিকেশন ফ্রম সোল টু সোল উইদাউট এনি মিডিয়া। যদি মনের মিল থাকে, যোগাযোগ করতে কোনো মিডিয়া লাগবে না, এটার নাম হচ্ছে টেলিপ্যাথি। আমি আপনাদেরকে আমার ভাই বোন হিসেবে গ্রহণ করে নিয়েছি। ইটস ডিপেন্ডস অল আপ টু ইউ। আমি আশা করব ভাই বলে মেনে নেওয়ার মতো মানুষ আমি, ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা 6টা পদ্ধতিতে শিখবো। আমরা শিখছি 2টা, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। এবার আমরা 3 নম্বর যেটা শিখবো, 3 নম্বরটা হচ্ছে সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হয় না। আমি এভাবে শিখবো না, আমি শিখবো রুট করতে পারলেই মূলদ, রুট করতে পারলেই মূলদ। যেমন দেখেন √4, বলেন 4কে রুট করা যায় কিনা? মূলদ। √16, বলেন 16কে রুট করা যায় কিনা? মূলদ। √49, বলেন 49কে রুট করা যায় কিনা? মূলদ। √144, 100 কত? 44, বলেন রুট করা যায় কিনা? মূলদ। √625, বলেন রুট করলে কত হয়? 25, তাহলে √625ও মূলদ। অর্থাৎ রুট করতে পারলেই মূলদ, রুট করতে পারলেই মূলদ, রুট করতে পারলেই মূলদ। বলছে যে ভগ্নাংশের আগে যদি মাইনাস চিহ্ন আসে না, ভগ্নাংশের আগে মাইনাস চিহ্ন আসবে কেন? ভগ্নাংশ অবস্থায় হলে হলো, ভগ্নাংশ হলেই মূলদ হবে, ভগ্নাংশ হলে কি হবে? মূলদ হবে। মনোযোগ দিই। তাহলে এর পরে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে রুট করতে পারলেই কি হবে? মূলদ। একটু দেখেন তো, দেখা যাচ্ছে কিনা এই লেখাগুলো? রুট করতে পারলেই মূলদ হবে। হ্যাঁ, রুট করতে পারলেই মূলদ হবে। দেখেন, 4কে রুট করা যায়, তাহলে √4 মূলদ। 9কে রুট করা যায় মূলদ। 16কে রুট করা যায় মূলদ। √25 মূলদ, √36 মূলদ, √49 মূলদ, √64 মূলদ,
√81 মূলদ, √100 মূলদ, √121 মূলদ, √144 মূলদ, ডট 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 √625 মূলদ। কেন ডট ডট দিয়েছি? বাংলাদেশে এখন পর্যন্ত 625-এর বেশি বড় আসেনি। বাংলাদেশে এখন পর্যন্ত 625-এর থেকে বড় বা বেশি আসেনি। তাহলে যাদেরকে রুট করা যায় তারা কি হবে? মূলদ। তাহলে আমি বলি আজকে আমরা 6টা পদ্ধতি শিখবো। অলরেডি আমরা 3টা শিখলাম। নাম্বার 1 সকল পূর্ণ সংখ্যা, নাম্বার 2 ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত মিশ্র, আর নাম্বার 3 হচ্ছে রুট করতে পারলেই মূলদ। নাম্বার 3 হচ্ছে রুট করতে পারলেই মূলদ। আমরা আরো কয়টা শিখবো? আরো 3টা শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখেন যদি বলে যে √100, তাহলে বলেন 100-কে রুট করা যায় কিনা? অবশ্যই যায়, কারণ রুট করলে কত হবে? 10। তার মানে √100 কি? মূলদ। তাহলে প্রশ্ন হচ্ছে যাদেরকে রুট করা যায় না তারা তাহলে কি হবে? যেমন ধরেন √3 রুট করা যায় না, অমূলদ। √5 রুট করা যায় না, অমূলদ। √7 রুট করা যায় না, অমূলদ। তাহলে এখন বলেন √2 কি? √2 কি বলেন একটু শুনি। √2 কি? √2 শাকাওয়াত হোসাইন, এরে বাবা প্লাস মাইনাস দিয়ে কি করবা? ভগ্নাংশ এটা 2/3, এটা তো মূলদ, ভগ্নাংশ আকার আছে না, মূলদ। এটা প্লাস থাকলেও মূলদ, মাইনাস থাকলেও মূলদ। ওকে, তাহলে √2 কি হবে? √2 কি হবে? √2 অমূলদ সংখ্যা। দেখো আমি বলি, তোমরা পড়াশোনা করলে দেখবা যে অষ্টম শ্রেণীতে একটা পড়া ছিল যে √2 অমূলদ সংখ্যা প্রমাণ করুন। ওইখানে সবাই মুখস্থ করছিল। অষ্টম শ্রেণীর বইতে লেখা ছিল √2 অমূলদ সংখ্যা প্রমাণ করুন, সবাই মুখস্থ করছে। আজকে একজনেরও মনে নাই। আজকে আমাকে যদি জিজ্ঞেস করে যে √2 কেন অমূলদ সংখ্যা, বলবো যে রুট করা যায় না, এই জন্য অমূলদ সংখ্যা। অর্থাৎ রুট করলে এটা অসীম পর্যন্ত আসতেই থাকবে, এই জন্য কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আমরা কয়টা শিখলাম? 3টা শিখলাম। আমরা এখন 4 নম্বরটা দেখবো একটু ইনশাআল্লাহ। ওকে, আসো মনোযোগ দাও একটু। যদি দেখা না যায় তাহলে আমি দেখা যাওয়ার মতো করে লিখছি। তাহলে নাম্বার 1 পূর্ণ সংখ্যা হলেই মূলদ, নাম্বার 2 ভগ্নাংশ হলেই মূলদ, নাম্বার 3 রুট করতে পারলেই মূলদ। এবার আমরা শিখবো ঘন করতে পারলেই মূলদ। ঘন করতে পারলেই কি? মূলদ। ঘন করতে পারলেই মূলদ। শিপ্রা পরে শিখাচ্ছে, আসো মনোযোগ দাও। মনে করো যে এইখানে 8, বলো 8 কে ঘন করলে কত পাওয়া যায়? 2। তার মানে 8 কে ঘন করা যায়, তাহলে এটা কি? মূলদ। তারপরে দেখো 3 দিয়ে যদি 27 দাও, 27 কে ঘন করলে কত হয়? 3, তাহলে এটাও কি? মূলদ। তারপরে দেখো 64 কে যদি ঘন করো তাহলে কত হবে? 3, তার মানে ঘন করা যায়, এটাও মূলদ। তার মানে রুট করতে পারলেও মূলদ, আবার ঘন করতে পারলেও মূলদ। বাংলাদেশের সব থেকে বড় যেটা সেটা হচ্ছে এইটা। ঘন করার পরে কত? 1000। বলো 1000 কে ঘন করলে কত হয়? 10। তার মানে এটাও কি বলো? মূলদ। বাংলাদেশে এখন পর্যন্ত 1000-এর থেকে বড় আসেনি। তবে তোমরা চাইলে ঘন করার একটা সিস্টেম দেখাই দিই, কিভাবে বুঝবা যে ঘন করা যাবে। আসো দেখাই। যদি আমরা এটাকে করি, ধরো এখানে 3 দিলাম আর এখানে দিলাম 27। এখন বলো তো ভাইয়া 3-এর পুরে 3 দিলে কত হয়? 27। 3-এর পুরে 3 দিলে কত হয়? 27। আর এই রুটের মান হচ্ছে 1/3, কারণ এই যে এখানে 3 আছে যে, তাহলে 3 কেটে গেলে থাকলো কত? 3। অর্থাৎ 27 কে ঘন করলে কত পাওয়া যায়? 3। তার মানে ঘন 27 মূলদ সংখ্যা। ঘন 27 কি সংখ্যা? ঘন রুট করতে পারলে মূলদ। হ্যাঁ নাজমা নোট করবা, পরে করো ভাইয়া। একটু দেখো, দেখতে পাবা ইনশাল্লাহ। তাহলে দেখো আমি তোমাদেরকে বলি, রুট করতে পারলে মূলদ, ঘন করতে পারলে মূলদ। আমি মুখে বলি, দেখো 8 কে ঘন করা যায় মূলদ, 27 কে ঘন করা যায় মূলদ, 64 কে ঘন করা যায় মূলদ, 125 কে ঘন করা যায় মূলদ, 216 কে ঘন করা যায় মূলদ, 343 ঘন করা যায় মূলদ, 512 ঘন করা যায় মূলদ, শান্ত 29 ঘন করা যায় মূলদ, 1000 কে ঘন করা যায় মূলদ। অর্থাৎ এই 10টা বা 8টা 9টা কেউ যদি মুখস্থ করে তাহলে মূলদ অম্লদ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে আমাদের 1 নম্বর ছিল পূর্ণ সংখ্যা হলেই মূলদ, 2 নম্বর ছিল ভগ্নাংশ হলেই মূলদ, 3 নম্বর ছিল রুট করতে পারলেই মূলদ, 4 নম্বর ছিল ঘন করতে পারলেই মূলদ। বলো এই পর্যন্ত বুঝলাম কিনা? রুট ঘন করতে পারলে মূলদ। হ্যাঁ স্যার, বড় সংখ্যার ঘন করব কিভাবে? 1000-এর বেশি এখন পর্যন্ত আসেনি। তারিক হাসান, এখন পর্যন্ত 1000-এর বেশি আসেনি। এখন পর্যন্ত 1995 সাল থেকে 2025 পর্যন্ত এখন পর্যন্ত 1000-এর বেশি আসেনি। 1000-এর বেশি আসেনি। স্কয়ারের ক্ষেত্রে 625-এর বেশি আসেনি। তবে 900 পর্যন্ত শিখে রাখতে পারলে সব থেকে ভালো। যদি 1 থেকে 1000 পর্যন্ত
আর স্কোয়ারের 625 পর্যন্ত মুখস্থ করতে না পারো তাহলে সূচক আর লগে গিয়ে ধরা খাবা। সুতরাং এগুলা মুখস্থ করে নেওয়াটা হবে সব থেকে বুদ্ধিমানের কাজ। ওকে, তাহলে আমরা কয়টা শিখলাম? 4টা শিখলাম। আমাদের 5 নম্বরটা দেখি আমরা একটু। 5 নম্বরটা তোমরা ইজিলি পারবা, এমনি সহজ হবে ইনশাল্লাহ। মনোযোগ দাও, আমি আবারও বলি, পূর্ণ সংখ্যা হলেই মূলদ। পূর্ণ সংখ্যার মধ্যে কে কে আছে? ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। ভগ্নাংশ হলেই মূলদ। ভগ্নাংশের মধ্যে কে কে আছে? প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। রুট করতে পারলেই মূলদ, ঘন করতে পারলেই মূলদ। 6টার মধ্যে 4টা ডান, 4টা শেখা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা 5 নম্বরটা শিখবো। 5 নম্বরটা কি বলছে দেখো। 5 নম্বরটা বলছে দশমিক চিহ্নের পরের অঙ্কগুলো যদি সসীম আকার হয়, তাহলে একটু বড় করে দিব কি, পড়ে দেখো। বলছে যে দশমিক চিহ্নের পরের অঙ্কগুলো যদি সসীম আকার হয়, অর্থাৎ দশমিক চিহ্নের পরের অঙ্কগুলো কি আকার হইতে হবে? সসীম আকার হইতে হবে। তাহলে সেগুলো কি হবে? মূলদ। মনোযোগ দাও। সাপোজ মনে করো লিখলাম 2.45। দেখো এটা কিন্তু আমি ডট 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 অসীম দিচ্ছি না, মানে এটা সসীম। তাহলে এখন তোমরাই বলো কি করা যায়। তাহলে 245 আমারে বলো দশমিক তুলে দিলে কত হবে? 1। অঙ্ক একটা দুইটা, শূন্য কয়টা হবে? 2টা। বলো ভগ্নাংশ হয়েছে কিনা? তাহলে এটা মূলদ। অর্থাৎ ভগ্নাংশ করতে পারলেই মূলদ, ভগ্নাংশ করতে পারলেই মূলদ। এখন তোমরাই বলো 3.9 ভগ্নাংশ করতে পারবা কিনা? অবশ্যই ভগ্নাংশ করতে পারবা, তবে এটা মূলদ। 4.924 বলো এটা ভগ্নাংশ করতে পারবা কিনা? অবশ্যই ভগ্নাংশ করতে পারবা। দশমিক তুলে দিলে কত হবে? 1। একটা দুইটা, শূন্য কয়টা? 2টা। তাহলে এটা কি হবে? মূলদ। অর্থাৎ যাদেরকে ভগ্নাংশ আকারে তৈরি করা সম্ভব তারাই কি হবে বলো? মূলদ, অর্থাৎ সসীম দশমিক। এখন দেখো আমি যদি লিখি 4.92 বলো এটা মূলদ না অমূলদ? অবশ্যই মূলদ, কারণ ভগ্নাংশ করা যাবে। 6492 বলো মূলদ না অমূলদ? অবশ্যই মূলদ, কারণ ভগ্নাংশ করা যাবে। 467892047 বলো এটা মূলদ না অমূলদ? অবশ্যই মূলদ, কারণ এটা ভগ্নাংশ করা যাবে। তো এত বড় দিলে যদি পারো তো তোমার আটকাবে কে? সসীম আবৃত দশমিক মূলদ সংখ্যা। হ্যাঁ, মোহাম্মদ তানভীর, হাসি মধু, বলো পারবা কি পারবা না? যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি এটা মূলদ না অমূলদ? যেটা আমি বোর্ডে লিখে দিয়েছি সসীম দশমিক সংখ্যাই মূলদ। হ্যাঁ, তাই বা তাসনিম মূলদ। গুড, বলো 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 মূলদ কিনা। এই যত বড়ই হোক, দশমিক তুলে দিয়ে যতগুলো অঙ্ক অতগুলো শূন্য দিলেই তো মূলদ হবে। খালিদ পারবা কিনা বলো? সাবিনা ইয়াসমিন কাজল মূলদ। সাব্বির আহমেদ আর 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 আফিয়া জিম। হ্যাঁ, তোমাদের তো ক্লাস নিব এজ মনে হবে যে সরাসরি ক্লাস নিচ্ছে। এখন দেখো বলো তাহলে এটা মূলদ কি অমূলদ? অবশ্যই মূলদ। তাহলে এটা কি? মূলদ। এটাও মূলদ, 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 এটাও কি 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 মূলদ। তো কি শিখাবো বলো? পূর্ণ সংখ্যা হলেই মূলদ, ভগ্নাংশ হলেই মূলদ, রুট করতে পারলেই মূলদ, ঘন করতে পারলেই মূলদ, ভগ্নাংশ বানাইতে পারলেই মূলদ। এবার দেখো সাপোজ মনে করো 24.49201 এটাও মূলদ, কারণ দশমিক তুলে দিলে নিচে হবে 1 আর শূন্য হবে 1 2 3 4 5টা। কিন্তু এখন যদি আমি এভাবে ডট ডট অসীম দিই তখন কি হয়ে যাবে? অমূলদ। তার মানে যদি সসীম হয় তাহলে কি? মূলদ। আর যদি অসীম হয় তাহলে কি বলো? অমূলদ। এই যে এখন কি বলো? এখন হচ্ছে মূলদ। কিন্তু আমি যদি ডট ডট অসীম দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? অমূলদ। বুঝতেছি কিনা? তাহলে পূর্ণ সংখ্যা হলে মূলদ, ভগ্নাংশ হলে মূলদ, রুট করতে পারলে মূলদ, ঘন করতে পারলে মূলদ, ভগ্নাংশ বানাতে পারলে মূলদ। কয়টা শিখালাম? 5টা। কিন্তু শিখাবো কয়টা? 6টা। আছে কয়টা? একটা। ওকে, আমি আশা করছি মূলদ অমূলদ নিয়ে কোনো টেনশন থাকবে না, এবং মূলদ অমূলদ যে প্র্যাকটিসটা করাবো আনবিলিভেবল। যে প্র্যাকটিসটা তোমরা করবা, প্র্যাকটিসটা বড় প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, একটু ছোট করে নি, মনোযোগ দাও। হ্যাঁ, এখন যেটা দেখাবো এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি মনোযোগ দেওয়া লাগবে, আমি বলে রাখলাম। এখন যদি রিপিট হয় বা সসীম দশমিক হয় তখন আমরা কি করব? যদি সসীম দশমিক হয়, সসীম দশমিক হয় তখন আমরা কি করব? মনোযোগ দাও। সাপোজ মনে করো আমি লিখলাম একটা যে 3, হ্যাঁ, মনে করো যে 3.111111 দিয়ে 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 ডট ডট অসীম দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে কিছু বলবো না, আগে দেখো কি করি আমি। দেখো এখানে 1 রিপিট হচ্ছে, তার অর্থ হলো 3.1 পৌনপুনিক। 3.1 কি? পৌনপুনিক। এই পৌনপুনিকের অর্থ হচ্ছে
ওয়ান 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 করে অসীম পর্যন্ত আসতেই থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? প্রথমে যা আছে তাই লিখবো। তাহলে আমরা 31 লিখলাম। এখন পৌনঃপুনিক বাদে যে অঙ্ক থাকবে সেই অঙ্কটা মাইনাস করব। 3 এর মাথায় পৌনঃপুনিক নাই, আমরা তাই 3 মাইনাস করলাম। এরপরে জয়টা অঙ্কের মাথায় পৌনঃপুনিক, তো এটা 9 নিব। একটার মাথায় পৌনঃপুনিক, তাই আমরা একটা 9 নিলাম। তাহলে ক্যালকুলেশন করলে হবে 28 বাই কত? 9। তার মানে দেখো, এই যে 28/9 এটাও হচ্ছে মূলদ, কারণ ভগ্নাংশ। আবার এটাও মূলদ, আবার এটাও মূলদ। ব্যাখ্যা কি ভাইয়া? এটা রিপিট হচ্ছে, রিপিট হলে পৌনঃপুনিক হবে, আর পৌনঃপুনিক হলে ভগ্নাংশ হবে, আর আপনি বলছেন ভগ্নাংশ হলেই মূলদ। তাহলে এখন বলো, পরীক্ষা হলে অঙ্ক করে করব না চোখ দিয়ে তাকিয়ে করে ফেলবো? আমি আবারও বলি, এই দেখো 1 1 1 1 1 1 1 রিপিট হচ্ছে। এই জন্য আমরা লিখলাম 3.1 পৌনঃপুনিক। পৌনঃপুনিক মানে হচ্ছে 1 1 1 1 আসতেই থাকবে। পৌনঃপুনিক করার সময় যা আছে, প্রথমে 31 লিখলাম, পৌনঃপুনিক বাদে আছে কত? 3 মাইনাস করলাম। একটার মাথায় পৌনঃপুনিক, তাই একটা 9 লিখলাম। তাহলে কত হলো? 28/9, যেটা ভগ্নাংশ। তাহলে এটাও মূলদ, পৌনঃপুনিকটাও মূলদ, আবার ভগ্নাংশটাও মূলদ। আরেকটা দেখাই, তোমাদের প্রবলেম হলে আরেকটা দেখাই, মনোযোগ দাও। সাপোজ মনে করো যে 3.12 3.12 12 12 12 12 এভাবে ডট ডট অসীম পর্যন্ত চলছে। তাহলে আমরা বলো তো এখানে কি রিপিট হচ্ছে? 12 12 রিপিট হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 3.12, এই যে পৌনঃপুনিক, অর্থাৎ 12 12 12 করে পৌনঃপুনিক বা রিপিট হতেই থাকবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, যা বলতে পারবা? তাহলে প্রথমে যা আছে তাই লিখলাম, এরপরে পৌনঃপুনিক নাই কার মাথায়? 3 এর মাথায়, তাই আমরা 3কে মাইনাস করে দিলাম। এরপরে দুইটা অঙ্কের পৌনঃপুনিক, তাই দুইটা 9 নিলাম। এখন কত হলো বলো তো? 309 ডিভাইডেড বাই 9, আর এই যে 9। তাহলে দেখো, এটাও হচ্ছে মূলদ, এটাও হচ্ছে মূলদ, আবার ভগ্নাংশ হয়েছে এটা, এটাও মূলদ। এখন এই অঙ্কগুলা কি আমরা পরীক্ষা হলে ক্যালকুলেশন করব, না রিপিট দেখেই মূলদ বলবো? যদি রিপিট হয় তাহলে তার নাম কি? মূলদ। পৌনঃপুনিক হলেও কি? মূলদ। ভগ্নাংশ হলেও মূলদ। এর ব্যাখ্যা কি ভাইয়া? এটা পৌনঃপুনিক হচ্ছে, সরি, এটা রিপিট হচ্ছে। রিপিট হলেই পৌনঃপুনিক করা যায়, আর পৌনঃপুনিক হলেই ভগ্নাংশ করা যায়। তাহলে ভগ্নাংশ মূলদ, পৌনঃপুনিক মূলদ, রিপিট হচ্ছে তাই ওটাও মূলদ। বুঝলা কিনা বলো? চলো তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি বারবার 3 লিখছি কেন? 3 লেখার স্বার্থে। এই 3 কিন্তু নাও থাকতে পারে। তো আমরা আবার একটা করি, ধরো লিখা আছে, আচ্ছা একটু বড় করে নি। ওকে, মনোযোগ দাও। সাপোজ মনে করো যে 3.123 123 123 123 এভাবে অসীম পর্যন্ত রিপিট হচ্ছে। তাহলে এবার কি রিপিট হচ্ছে? 123 123 123 123 রিপিট হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3.123 পৌনঃপুনিক। বলতো কয়টার মাথায় পৌনঃপুনিক দিলাম? 3টার মাথাতেই পৌনঃপুনিক দিয়েছি। মাঝেরটার পৌনঃপুনিক না থাকলেও পৌনঃপুনিক ধরে নিতে হবে। তাহলে আমরা পুরোটা লিখি। তাহলে 3.123 পৌনঃপুনিক বাদে কত আছে? 3, আমরা ওই 3 মাইনাস করব। এরপরে কয়টার মাথায় পৌনঃপুনিক? 3টা। তাহলে আমরা কয়টা 9 নিব? 3টা। বিয়োগ করলে হবে 3120 আর 999। তাহলে রিপিট হচ্ছে, এটাও মূলদ, পৌনঃপুনিক এটাও মূলদ, ভগ্নাংশ এটাও মূলদ। এই হচ্ছে 6টা। কলিজার টুকরা ভাই বোন গুলো আমার, বলো যে পারবা কিনা, বলো যে পারবা কিনা। আমি আবারও বলতেছি যে 6টার বাইরে মূলদ সংখ্যা নেই, 6টার বাইরে মূলদ সংখ্যা নেই। এখন আমি রিভিশন দিব, আমি শুধু বলি তোমরা আমার, তোমরা আমার, বিকজ অফ এটা আমাদের পেইড ব্যাচ। তাহলে মূলদ সংখ্যা প্রধানত 2 প্রকার, কিন্তু আজকে আমরা চিনবো কয় পদ্ধতিতে? 6 পদ্ধতিতে। নাম্বার 1, পেন রেখে দিলাম, হ্যাঁ পেন রেখে দিলাম। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা হলেই মূলদ। নাম্বার 2 হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ হলেই মূলদ। নাম্বার 3 হচ্ছে রুট করতে পারলেই মূলদ। নাম্বার 4 হচ্ছে ঘন করতে পারলেই মূলদ। নাম্বার 5 হচ্ছে ভগ্নাংশ করতে পারলেই মূলদ। নাম্বার 6 হচ্ছে রিপিট হলেই মূলদ, পৌনঃপুনিক হলেই মূলদ। কি শিখাবো ভাই? শেষ। এই 6টার বাইরে বাংলাদেশে কোনো মূলদ অমূলদ নাই। এখন প্র্যাকটিস করব, এখন আমরা প্র্যাকটিস করব। ইভা পারবা না? এখন আমরা কি করব? প্র্যাকটিস করব। এখন প্র্যাকটিস অংশে চলো। তাহলে আমাদের মূলদ শেখা শেষ, এখন আমরা প্র্যাকটিস সেশনে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ আসো, প্র্যাকটিস গুলা একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে দেখাই। তোমাদের দেখতে সমস্যা হবে তো, তাই আমি নিজে লিখে লিখে দেখাবো। হ্যাঁ,
একটা পারা লাগবে। তুমি যদি দুইটা প্র্যাকটিস পারো তাহলে তোমার মূলদ অম্লদ কেউ ঠেকাইতে পারবে না। দেখো তো একটু, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, প্রথম যেটা আছে, প্রথমটা এরকম যে 1.45 পৌনপুনিক। বলো মূলদ না অম্লদ? অবশ্যই মূলদ হবে, কারণ পৌনপুনিক থাকলে কি হয়? ভগ্নাংশ। তাহলে প্রথমটা হচ্ছে মূলদ। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা আছে এরকম যে 2.464646 ডট ডট অসীম। দেখো রিপিট হচ্ছে, রিপিট হলে পৌনপুনিক হবে, পৌনপুনিক হলে কি হবে? মূলদ হবে। তাহলে এটাও কি বলো? মূলদ। পারবো কিনা? আমাদের এরপরে যেটা আছে দেখো, লিখা আছে 5.236849 ডট 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 অসীম। দেখো রিপিট হচ্ছে না। কি হচ্ছে না? রিপিট হচ্ছে না, আবার এদিকে অসীম। তাহলে বলো এটা কি হবে? এটা হবে অম্লদ। বলো এটা কি হবে? এটা হবে অম্লদ। মনে থাকবে? আচ্ছা, এর পরটা দেখো কি লিখা আছে যে 4.163, এখানেও পৌনপুনিক, এখানেও পৌনপুনিক। তাহলে এটা কি হবে বলো? এটা অবশ্যই কি হবে? মূলদ হবে, কারণ আমি বলেছি পৌনপুনিক থাকলেই কি? মূলদ। তাহলে এটা হচ্ছে মূলদ। এর পরে যেটা আছে সেটা লিখা আছে 12.5। বলো এটা মূলদ না অম্লদ? অবশ্যই মূলদ হবে, কারণ তোমরা এটাকে কি করতে পারবা? ভগ্নাংশ করতে পারবা। তাহলে এটাও কি? মূলদ। এর পরেরটা কি লেখা আছে দেখো, 1.01001। বলো এটা মূলদ না অম্লদ? বলো। এটা কি হবে? মূলদ হবে। ওরে বাবা, দশমিক তুলে দিলে কত হবে? 1, 1 2 3 4 5, 1 2 3 4 5। এই যে ভগ্নাংশ করে ফেললাম। তাহলে বলো তো এটা কি হবে? এটাও হবে মূলদ। ওকে, এর পরেরটা কি হবে বলো? এর পরেরটা কি হবে বলো? দেখো রিপিট হচ্ছে 010101। তো যদি রিপিট হয় তাহলে কি হবে? পৌনপুনিক হবে, আর পৌনপুনিক হলে কি হবে? ভগ্নাংশ হবে। তাহলে এটাও কি বলো? মূলদ। এরপরে দেখো তো, এই যে এটা কি রিপিট হচ্ছে? এটা রিপিট হচ্ছে না রে পাগলা। এখানে আছে 01 001 00001, আবার অসীম। রিপিট হচ্ছে না, তার মানে এটা কি? অম্লদ। -45 মূলদ, -32 মূলদ, 50 মূলদ, 1 মূলদ, 0 মূলদ। এটা হচ্ছে কত শুনবা? এটা দেখতে পাচ্ছ না? এটা আছে 0.37 পৌনপুনিক। তোমরাই বলো পৌনপুনিক থাকলে কি হবে? মূলদ হবে। পৌনপুনিক থাকলে কি হবে? মূলদ। তাহলে এটাও হচ্ছে মূলদ। এর পরেরটা আছে ই। এই যে এইটা না, এটা হচ্ছে ই। ই কি বলতো? মূলদ। তারপরে পায়ও কি? মূলদ। কারণ ই এর মান হচ্ছে 2.718281 ডট 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 অসীম। সুতরাং ই কি বলতো? অমূলদ। পায়ের মান শুধু যদি বলে 3.1416 ডট ডট কি? অসীম। তাহলে পায়ও কি বলো? অমূলদ। এরপরে দেখো এটা লিখা আছে কত? 3.14, এটা হচ্ছে মূলদ। 22/7, এটা লিখা আছে 22/7 ভগ্নাংশ, এটাও মূলদ। বলো বুঝলা কিনা? প্র্যাকটিস করাচ্ছি, আর একটা গ্র্যান্ড প্র্যাকটিস করাবো, আর একটা গ্র্যান্ড প্র্যাকটিস করাবো। সবগুলা পারা লাগবে, সবগুলা, সবগুলা পারতে হবে। একটা গ্লান্স একবার দেখো। হুম, দেখো পারবা কিনা, দেখো পারবা কিনা। সবগুলা চোখ দিয়ে দেখো পারবা কিনা। হ্যাঁ, পাই অমূলদ। এই হাসি মধু, মার মার। হুম, বান্দর। যদি পায়ের মান 3.1416 ডট ডট অসীম, তাহলে এটা অমূলদ। পায়ের মান যদি 22/7 বলে তাহলে এটা মূলদ, আর যদি শুধু পাই বলে তাহলে হচ্ছে অমূলদ। মনে থাকবে? তাহলে পায়ের মান এটা হলে কি? অমূলদ। এটা যদি হয় তাহলে কি? মূলদ। এটা অমূলদ, এটা মূলদ, আর এটা কি? অমূলদ। মনে থাকবে? তাহলে আমরা কয়টা প্র্যাকটিস করলাম? একটা প্র্যাকটিস করলাম। এখন আমরা সেকেন্ড প্র্যাকটিসে যাব। আমরা এখন সেকেন্ড প্র্যাকটিসে যাব। এই প্র্যাকটিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে, এবং প্রত্যেকটা অঙ্ক আমি আলাদা আলাদা করে করাবো। প্রত্যেকটা আলাদা আলাদা করে করাবো। একটু দেখো বুঝতে পারো কিনা। প্রত্যেকটা আলাদা আলাদা করে করাবো। 1995 সাল থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত যত অঙ্ক আসছে সবগুলো অঙ্ক একবার করে আমার চোখ দিয়ে দেখার সুযোগ আমার হয়েছে।
সুতরাং যদি আমি বলি যে এর বাইরে আসার সম্ভাবনা কম, তাহলে আসেনি। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি একটা একটা করে করে দেখাবো, একটা একটা করে। প্রথম যে অঙ্কটা, এই যে এই গ্যাপের মধ্যে করাবো। হ্যাঁ, আমরা এই যে এই গ্যাপের মধ্যে অঙ্ক করব। প্রথমটা হচ্ছে √30। প্রথমটা কি √30? বলো, 30 কে রুট করা যায়? তাহলে এটা হচ্ছে অম্লদ। 30 কে রুট করা যায় না। তাহলে আমাদের প্রথমটা কি বলো? অম্লদ। দ্বিতীয়টা কি লেখা আছে দেখবা? দ্বিতীয়টা লেখা আছে √9%। কি √9%? তো √9% কে আমরা লিখতে পারি √9 ডিভাইডেড বাই 100। কেন 100 দিলাম? পার্সেন্টের জন্য 100 দিলাম। এবার বলো 9 কে রুট করলে কত হবে? 3। আর 100 কে রুট করলে কত? 10। বলো ভগ্নাংশ হয়েছে কিনা? তাহলে √9 হচ্ছে মূলদ। একটু দেখো, একটু দেখো। হ্যাঁ, 9%, তাহলে 9/100। 9 কে রুট করলে কত হবে? বলো 9 কে রুট করলে কত? 3। আর 100 কে রুট করলে 10। বলো ভগ্নাংশ হয়েছে কিনা? ভগ্নাংশ হলে √9 এটা কি বলো? মূলদ। ওকে, এরপরে যেটা আছে চলো আমরা দেখি। তোমাদেরকে একটা আরো বড় বেসিক শিখাই, যে বেসিকটা সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে, বেসিকটা হচ্ছে √121 ডিভাইডেড বাই 144। এখন তোমাদেরকে বলি, দশমিকের পরে সমান সমান অঙ্ক বা সংখ্যা থাকলে দশমিক উঠে যায়। ধরো এই দশমিকটা কেউ যদি তুলে দেয়, তাহলে উপরে কত হবে? 100। আবার এই দশমিক তুলে দিলে নিচে কত হবে? বলো 100। তাহলে বলো 100 100 কেটে যায় কিনা? তাহলে এখান থেকে যেটা আমি তোমাদেরকে শিখালাম, যে দশমিকের পরে উপরে নিচে সমান সমান অঙ্ক বা সংখ্যা থাকলে দশমিক উঠে যায়। তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, নিচেও দশমিকের পরে 2 অঙ্ক সমান আছে, দশমিক উঠে গেছে। তাহলে উপরে থাকলো 121, নিচে হলো 144। তাহলে 121 কে রুট করলে কত হবে? 11। 144 কে রুট করলে কত হবে? 12। তাহলে এটা ভগ্নাংশ হয়েছে, মানে এটা মূলদ সংখ্যা। বুঝলা কিনা বলো? আমার কথা শুনবা কান দিয়ে আর চোখ দিয়ে, দেখো তাহলেই পারবা। দেখো উপরে দশমিকের পরে 2 আর 1 মানে 2টা অঙ্ক, আবার নিচে দশমিকের পরে 2টা অঙ্ক। তো একই সমান অঙ্ক হলে দশমিক উঠে যায়। তো দশমিক যদি উঠে যায়, তাহলে উপরে হলো 121 আর নিচে হলো 144। 121 কে রুট করলে 11, 144 কে রুট করলে 12। স্যার, ই আর পাই কি মূলদ? না, ই আর পাই অম্লদ। ই আর পাই হচ্ছে অম্লদ। হ্যাঁ, ই আর পাই হচ্ছে কি? অম্লদ। ওকে, তাহলে এটা যেহেতু বুঝতে পারলে, এখন চলো এরপরে যেটা আছে তোমাদেরকে একটু দেখাই। এরপরে যেটা আছে ঘন 125, অর্থাৎ 125 কে ঘন করলে 5 হয়। 125 কে ঘন করলে 5 হয়, তার মানে ঘন 125 হচ্ছে মূলদ। আমি বললাম রুট করতে পারলে মূলদ, ঘন করতে পারলেও মূলদ। রুট করতে পারলেও মূলদ, ঘন করতে পারলেও মূলদ। তাহলে 125 কে ঘন করা যায়, সুতরাং এটা কি হবে? মূলদ হবে। ওকে, আসো তাহলে এটা কি বলতো? এটাও মূলদ, এটাও মূলদ, এটাও মূলদ। এবার পরের যেটা আছে ঘন 60। দেখো, যদি 8 কে ঘন করো তাহলে 2, 27 কে ঘন করলে 3, 64 কে ঘন করলে 4, তাহলে 60 আসার তো কোনো সুযোগই নাই। সুতরাং 60 কে ঘন করা যায় না, এটা হচ্ছে অম্লদ। 60 কে ঘন করা যায় না, সুতরাং এটা কি বলো? অম্লদ। 60 কে ঘন করা যায় না, তাহলে এটা কি বলো? অম্লদ। মনে থাকবে? ওকে, তাহলে দেখো এটা হচ্ছে অম্লদ, এটা হচ্ছে মূলদ, এটাও মূলদ, এটাও মূলদ, আর 60 কে ঘন করা যায় না, এই কারণে এটা কি বলো? অম্লদ। ওকে, আমরা অনেক টেস্ট করব, অনেকগুলা টেস্ট করব। এরপরে আসলে যে এইটা বলতেছে যে 5 আর কত 32, এটা ক্যালকুলেট করলে 2 হয়, কারণ 5টা 2 গুণ করলে 32 হয়। দেখো, এটা বাংলাদেশে আসা সব থেকে বড়। এটা তোমাকে যদি আমি ক্যালকুলেট করে দিই এটা, তাহলে দেখো 2 এর পুরে যদি 5 দাও তাহলে 32 হয়। 2⁵ মানে 32 গুণিত এই যে এটা মানে কত? এই যে রুট মানে 5 আছে, তাহলে হবে 1/5। 5 5 কেটে গেলে কত হবে? 2। এই কারণে এটাকে ক্যালকুলেট করলে কত আসে বলো তো? 2 ক্যালকুলেশন করা যায়, তাই এটা হচ্ছে মূলদ। বাংলাদেশে আসা সব থেকে বড়, তাই এটা হচ্ছে সব থেকে বড়। বাংলাদেশে আসা সব থেকে বড় মূলদ। বুঝতেছি? এটা মূলদ। ওকে, এরপরে যেটা দেখবে একসাথে 2টা দেখাই চলো। লেখা আছে যে 2√5, বলো এটা কি? আর 2√4 এটা কি? দেখো এখানে 5 কে রুট করা যায় না, তাহলে এটা কি হবে? অমূলদ। এখানে 4 কে রুট করা যায়, তাহলে কি হবে? 2, আর 4 কে রুট করলে 2, তাহলে 2 2 কত? 4। ক্যালকুলেশন করা যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মূলদ। দেখো 2√5, 5 কে রুট করা যায় না, এ কারণে অম্লদ। কিন্তু 2√4, 4 কে রুট করা যায়, ক্যালকুলেশন করা যায়, সুতরাং এটা কি বলো? মূলদ। ওকে,
এরপরে আমরা আরেকটা দেখব, যেটা তোমরা পারবা ইনশাআল্লাহ। চলো, লিখা আছে √3.6 আর লিখা আছে 4.9। বলো তো এটা মূলদ না অমূলদ? অবশ্যই মূলদ হবে, কারণ দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর সমান সমান হলে দশমিক উঠে যায়। তাহলে 36কে রুট করলে হবে 6 আর 49কে রুট করলে 7, ভগ্নাংশ হচ্ছে, তার মানে এটা কি হবে? মূলদ হবে। যারা পারতেছো না তারা ইজিলি লিখে ফেলো যে পারতেছি না। যারা পাচ্ছে ওদেরকে দেখে লাভ আছে? এখানে লজ্জা করে লাভ আছে? বুঝতে না পারলে বলে ফেলবা যে বুঝিনি স্যার, বুঝিনি ভাইয়া, বুঝিনি, বলে ফেলো একদম। টাকা দিয়ে ভর্তি হয়েছো, সুতরাং এখানে লজ্জা করলে পারে প্রাইমারি টিচার হওয়ার সুযোগটা অধরা থেকে যাবে। তাহলে আমি আবারও বলি, দশমিকের পরে 6, দশমিকের পরে 9, অর্থাৎ অঙ্ক একটা উপরে অঙ্ক নিচে একটা। দশমিক উঠে গেল, 36কে রুট করলে 6, 49কে রুট করলে 7, 6/7 হচ্ছে ভগ্নাংশ, সুতরাং এটা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন আমরা যেটা দেখব, এইটা একটু তোমরা বলো। দেখো কি লেখা আছে, 4.8 আর হচ্ছে 1.6, 1 পয়েন্ট কত? 6। এটা কি হবে তাহলে? দেখো, দশমিকের পরে একটা অঙ্ক, দশমিকের পরে একটা অঙ্ক, তার মানে দশমিকটা উঠে গেল। তাহলে নিচে আছে 16, উপরে আছে 48, কাটাকাটি করলে হবে 3 16 48। তাহলে থাকলো √3। 3কে রুট করা যায় না, তার মানে এটা অমূলদ। 3কে রুট করা যায় না, তার মানে অমূলদ। হ্যাঁ, হিমেল খান, ঘন করার নিয়মটা বুঝি নাই, তাইলে আরেকবার বুঝাইতে হবে। 2√5, আরেকবার প্লিজ। হ্যাঁ, তো বলবা, আমি তো এটাই বলতে বলছি। আসো, 2√5 বুঝনি? দেখো 2√5, ওরে ভাই দেখো, তুমি কি 5কে রুট করতে পারবা? 5কে তো রুট করতে পারবা না, তাহলে এই পুরোটাই হচ্ছে অমূলদ। আবার যদি আমি লিখি যে 2√4, বলো 4কে রুট করতে পারবা কিনা, তাহলে এটা মূলদ। হিসাব বরাবর, রুট করতে পারলে মূলদ, রুট করতে না পারলে অমূলদ। তোমাকে ঘন করে আরেকবার শিখাচ্ছি, তাহলে এটা হচ্ছে অমূলদ। আরেকটা দেখো, তুমি যেমন বুঝতে পারলা না, তোমার আরেকটা দেখাই, মনোযোগ দাও। এর পরেরটা কি লেখা আছে শুনবা? লেখা আছে 7√3। বলো 3কে রুট করতে পারবা? তাহলে এটা কি বলতো? অমূলদ। কিন্তু যদি এমন হতো যে 7√25, তাহলে আমরা লিখতাম 7, 25কে রুট করলে 5, 5 7 কত? 35। এই যে ক্যালকুলেশন করা যাচ্ছে, এই কারণে এটা হচ্ছে মূলদ। তাহলে দেখো, 7√3, 3কে রুট করা যায় না, এটা অমূলদ। 25কে রুট করা যায়, তাহলে এটা কি হবে? মূলদ। ওকে, এরপরে আমরা আরো দেখব, মনোযোগ দাও। মনে করো √2 আর হচ্ছে √2, তাহলে √2 যদি কেটে যায়, তাহলে কত থাকে? 1। বলো 1 কি সংখ্যা? মূলদ সংখ্যা। অর্থাৎ ক্যালকুলেশন করা যাচ্ছে, তাহলে √2 ডিভাইডেড বাই √2 হচ্ছে মূলদ সংখ্যা। √2 ডিভাইডেড বাই √2 কি সংখ্যা? মূলদ সংখ্যা। পারবো তো? তাহলে কাটাকাটি করলে কত হবে? 1 হবে। আরেকটা দেখো, লেখা আছে ঘন 5। বলো 5কে কোনদিন ঘন করা যায়? 1কে ঘন করলে 1 হয়, 2কে ঘন করলে 8 হয়, 5 কখনো হবে? তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, মনে থাকবে। ওকে, আমরা আরেকটা দেখি, লেখা আছে কি বলতো? √10 আর ডিভাইডেড বাই 3, এটা কি হবে? আর √16 ডিভাইডেড বাই 3। বুঝতেই পারছো যে 10কে রুট করা যায় না, তার মানে এটা হচ্ছে অমূলদ। 16কে রুট করা যাবে, তার মানে এটা হচ্ছে মূলদ। বুঝলা কিনা বলো? ওকে, তাহলে আমরা আরেকটা দেখি, চলো আরেকটা দেখি। হ্যাঁ, ধরো লেখা আছে √2 গুণিত √2, আরেকটা লেখা আছে √3 গুণিত কত? 5। চলো এটা আমরা মূলদ কিনা দেখি। বলো গুণ করলে 2 দুগুণে কত হবে? 4, 4কে রুট করলে কত? 2। অর্থাৎ ক্যালকুলেশন করা গেছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এবার এটা আসো, বলো 3 5 কত? 15, 15কে রুট করা যাবে না, এটা হচ্ছে অমূলদ। গুড, মাশাআল্লাহ, তোমরা তো আমার সাথে সাথে করছো রে, খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। বুঝতেছো কিনা তাই বলো। জাস্ট ওয়াও ক্লাস, ওকে, থ্যাংক ইউ। এরপরে আরেকটা আছে, দেখি এটা তোমরা পারো কিনা। এটা যদি পারো তাহলে বুঝবো যে হ্যাঁ বস। যদি এখন যেটা দিব এটা যদি পারো তাহলে বুঝবো বস। হ্যাঁ, লেখা আছে √27/12। বলো এটা মূলদ না অমূলদ? আমি 30 সেকেন্ড বসে থাকবো, লাস্টের এইটা আমি দেখবই। ইভা করো তো, এটা করো, যেটা আমি দিচ্ছি এটা করো ভাইয়া, এই যে যেটা দিলাম এটা করো। রাকিব এটা করো, যেটা দিয়েছি, বলো এটা কি? 27/12, বলো মূলদ না অমূলদ? 27/12, বলো মূলদ না অমূলদ? সৈয়দুজ্জামান শোভন লিখছে মূলদ। হাসি মধু করো, এটা করো।
মুলদ মুলদ কি লিখছে? দেলোয়ার অমূলদ লিখছে। লিজা অমূলদ লিখছে। লিজা হয়নি, হয়নি লিজামণি, তোমার হয়নি ভাইয়া। তারপর তানহা অমূলদ লিখছে, হয়নি। তানহা হয়নি। হাসি মধু অমূলদ হয়নি। উর্রে, শেষেরটা অমূলদ। আফরিন তোমারও হয়নি ভাইরে। 41তম বিসিএস আসছে রে, এটা 41তম বিসিএস আসছে। অত লাড়ু লয় রে ভাই, অত লাড়ু লয়। এই, সাকিব তোরে মারবো ধরে অমূলদ কেন ভাই? চলো কাটাকাটি করলে কি হয় দেখো। যদি 3 দিয়ে কাটো, 3 নং 27 আর 3 4 কত 12, তাহলে থাকলো √9/কত 4। 9 কে রুট করলে 3 আর 4 কে রুট করলে 2, ভগ্নাংশ হয়েছে মানে এটা মূলদ। 3 দ্বারা কাটলে 3 নং 27, 3 4 12। 9 কে রুট করলে 3, 4 কে রুট করলে 2, ভগ্নাংশ হয়েছে মানে এটা কি হবে? মূলদ। বলো বুঝলা কিনা? এই এখনো অমূলদ লেখছে, মার রে ওরে, ওরে ধরে মার। হিসেব করতে সমস্যা হবে কেন ভাইয়া? আসো, তাহলে তোমাদেরকে মূলদ শিকার নিয়ম শিখালাম 6টা, 2টা প্র্যাকটিস করালাম, আরো প্র্যাকটিস করাবো। চলো, ওকে, রেডি? মনোযোগ দাও। এখন তোমাদেরকে একটা ইন্ডিয়ান অঙ্ক দেখাই। ইন্ডিয়ানদের অঙ্কগুলা কেমন দেখো আগে। ইন্ডিয়ানদের অঙ্কগুলা কেমন হয় একটু দেখো। তাহলে 3/2 মূলদ হবে। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। ইন্ডিয়ানদের অঙ্কগুলো কেমন হয় একটু দেখো, ওদের চিন্তা ভাবনাগুলো দেখো। তো বলছে যে এক্স এর মান 16, এক্স এর মান কি 16, আর ওয়াই এর মান কত 3 হলে নিচের কোনটি মূলদ? নিচের কি চাচ্ছে? কোনটি মূলদ? ওকে, তাহলে আমাদের অপশন কতে আছে যে এক্স প্লাস ওয়াই। তাহলে এখন বলো তো 16 যোগ 3 যদি রুট করো, তাহলে বলো 19 কে রুট করতে পারবা? তোমার চেয়েছে মূলদ, কিন্তু অপশন ক কি অমূলদ, অপশন ক বাদ। অপশন খয়ে চলো, লিখা আছে রুট এক্স মাইনাস ওয়াই। তাহলে বলো এক্স এর মান কত 16, ওয়াই এর মান 3, তাহলে √13। বলো রুট করতে পারবা? তাহলে অপশন খ বাদ। এবার অপশন গতে আসো, লিখা আছে এক্স ওয়াই। তাহলে 16 গুণ কত বলো তো 3, তাহলে 3 16 কত √48, রুট করতে পারবা? অপশন গ বাদ। তাহলে আনসার হচ্ছে অপশন ঘ। অপশন ঘয়ে কি আছে? √x আর কত আছে ওয়াই। তাহলে এটা হচ্ছে 16 আর এটা কত 3, তাহলে হবে 4/3, ভগ্নাংশ হচ্ছে মানে খ নম্বর আনসার। বুঝলা কিনা বলো? ঘ আনসার, মাশাআল্লাহ। তো দেখছো ওদের চিন্তাগুলো কত সুন্দর। ইন্ডিয়ানদের চিন্তাগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার ভালো লাগে। এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যাথ। হ্যাঁ, ওকে, তোমাদেরকে আরেকটা দেখাই। আরেকটা অঙ্ক দেখো, এই যে এটা একটু দেখো। এটা দেখো, বলছে যে পি এর মান √2, পি এর মান কত √2, কিউ এর মান √8 হলে নিচের কোনটি অমূলদ? এবার কি চাইছে বলতো? অমূলদ সংখ্যা চেয়েছে। চলো আমরা করি। তাহলে অপশন কয়ে আছে পি কিউ, তাহলে √2 গুণিত √ কত 8, তাহলে 8 দুগুণে কত হবে 16, 16 কে রুট করা যায় মানে এটা মূলদ। কিন্তু আমার চেয়েছে কি অমূলদ, তার মানে অপশন ক বাদ। আমার চেয়েছে মূলদ কিন্তু অপশন অমূলদ চেয়েছে, আমাদের চেয়েছে কি অমূলদ, কিন্তু অপশন ক মূলদ হচ্ছে বাদ। এরপর দেখো লিখা আছে পি বাই কিউ, তাহলে √ কত 2 আর √ কত 8, √8 না। এখন যদি এই দুইটাকে আমি একটা রুটের মধ্যে নিই, যে 2/8 কাটাকাটি করলে কত হবে 4, তাহলে উপরে কিছু নাই মানে 1, তাহলে 1 কে রুট করলে 1 আর 4 কে রুট করলে 2, দেখো ভগ্নাংশ মানে মূলদ হয়ে গেছে। কিন্তু আমার লাগবে কি অমূলদ। মূলদ হয়ে গেছে কিন্তু আমার লাগবে কি বলো? অমূলদ। এখন দেখো রুটের ক্ষেত্রে যোগ বিয়োগ করা যায় না, তাহলে √2 যোগ √8, গুণ ভাগ করা যাবে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তাহলে আমাদের গ নম্বর হচ্ছে অমূলদ। যোগ বিয়োগ করা যাবে না, গুণ ভাগ করা যাবে। যোগ বিয়োগ করা যাবে না কিন্তু গুণ ভাগ করা যাবে। আমি আবারও বলি, গুণ করা যাবে, ভাগ করা যাবে, গুণ করা যাবে, ভাগ করা যাবে, কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। এটাও হবে, এটাও মূলদ হবে, কিন্তু আমাদের লাগবে কি বলো? অমূলদ লাগবে। আশা করছি বুঝতেছো। হ্যাঁ, গ্র্যান্ড প্র্যাকটিস সেশন চলছে। এখন দেখো যেগুলা দিব এগুলা মুখস্থ করে নিবে, এগুলা খুব আসবে বাংলাদেশের পরীক্ষায়। 4টা জিনিস যে কোনো মুহূর্তে চলে আসবে। পায়ের মান কত, ই এর মান কত, √2 এর মান কত, √3 এর মান কত, এই 4টা যে কোনো মুহূর্তে আসবে। তো আমাদের 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে √3 অমূলদ সংখ্যার আসন্ন মান কত? এটা হচ্ছে 1.414, অর্থাৎ √2 এর মান হচ্ছে
1.414, অর্থাৎ √2 এর মান হচ্ছে 1.414, √2 এর মান হচ্ছে 1.414। আরেকটা প্রশ্ন হচ্ছে √3 অমূলদ সংখ্যার আসন্ন মান কত? এটা হবে এটা, অর্থাৎ 1.732। তাহলে √2 এর মান মুখস্থ রাখতে হবে, √3 এর মান মুখস্থ রাখতে হবে, এর মান মুখস্থ রাখতে হবে, পায়ের মান মুখস্থ রাখতে হবে। এই চারটা সাধারণ জ্ঞানের মতো যে কোনো পরীক্ষাতে আসবে, যে কোনো পরীক্ষাতে আসবে। হ্যাঁ, তাহলে √2 এর মান হচ্ছে 1.414, √2 এর মান হচ্ছে 1.414, আর √3 এর মান হচ্ছে 1.732, √3 এর মান হচ্ছে 1.732, 1.732, মনে থাকবে তো? আচ্ছা, এখন যদি বুঝেই থাকো বাবারা, তাহলে এই প্রশ্নটার আনসার করো, যেটা 12তম বিসিএস এ আসছে। এটা হচ্ছে 12তম বিসিএস পরীক্ষা আসছে। নাও করো এখন তাইলে 7 নম্বরের আনসার করো, 7 নম্বরের আনসার করো, 7 নম্বরের আনসার করো। হ্যাঁ, 7 নম্বরের আনসার করো, 12তম বিসিএস এ আসছে এটা। হ্যালো, হ্যাঁ কি খবর? প্রেশার নিও না, আমি এই যে লাইভ ক্লাসে আছি, ক্লাস নিছি, ক্লাস শেষ করি। হ্যাঁ, ওকে, আচ্ছা টেনশন নিও না ওদেরকে, ওরা খুব জ্বালায় আমাদেরকে। ওকে, হ্যালো, তাহলে দেখো বলছে এই অঙ্কটা বিশেষ আসছে, বলছে যে √2 এবং √3 এর মধ্যবর্তীও হইতে হবে, আবার মূলদ হইতে হবে। কন্ডিশন দুইটা, মধ্যবর্তী হইতে হবে আবার মূলদ হইতে হবে। চলো আমরা অপশন ক টেস্ট করি। অপশন ক আছে √2 প্লাস √3 ডিভাইডেড বাই 2। ওরে ভাই, রুট হচ্ছে যোগ বিয়োগ করা যায় না, অপশন ক হচ্ছে অমূলদ, কিন্তু আমার লাগবে কি মূলদ। 3 দুগুণে 6, এটাকেও রুট করা যাবে না, অর্থাৎ এটাও কি বলতো অমূলদ। তাহলে অপশন ক বাদ, অপশন ক হচ্ছে অমূলদ, অপশন খ হচ্ছে অমূলদ বাদ। সাইফুল ইসলাম, কিছু বুঝি না, তুমি কখন ক্লাস শুরু করলা? সাইফুল ইসলাম কখন ক্লাস শুরু করলো যে ও কিচ্ছু বুঝে না? আমি বলতেছি কি যে √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, শুধু মূলদ হলেই হবে না, মধ্যবর্তী হইতে হবে আবার মূলদ হইতে হবে। তো অপশন কত অমূলদ, অপশন খ তো অমূলদ। এখন দেখো অপশন গ হচ্ছে মূলদ, অপশন ঘ হচ্ছে মূলদ, অপশন গ মূলদ, অপশন ঘ মূলদ, কিন্তু আমরা নিব মধ্যবর্তী। তো √2 এর মান কত বলতো? 1.414, আর √3 এর মান কত? 1.732। এখন বলো যে এই রেঞ্জের মধ্যে 1.8 আসে নাকি 1.5 মাঝখানে আসে? অবশ্যই 1.5 হবে। তুমি যদি মনে করো যে এটা 1.400 আর এটা হচ্ছে 1.700, তাহলে এটাকে মনে করে নিবা 1.500। তাহলে 400 এবং 700 মাঝখানে আছে কে? 500। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে গ, অর্থাৎ √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হচ্ছে 1.5। এখন আসলাম স্যার আমি মেডিকেলে ছিলাম। আরে ভাই, তুমি এখন আসলে তো বুঝতে পারবা না, তো তুমি যদি এখন এই কমেন্ট করো যে তুমি বুঝতে পারোনি, তাহলে আমি কি মনে করব? ক্লাস এখন করার দরকার নাই, তুমি পরে করবা, শেষে করবা, রেকর্ড থাকবে ক্লাস। তাহলে আমরা কি শিখছি? মূলদ অমূলদ শিখছি। হ্যাঁ, আজকের লাস্ট মূলদ অমূলদ, এরপরে অন্য কিছু শিখাবো। দেখো এই প্রশ্ন বলছে নিম্নের কোনটি মূলদ সংখ্যা? √2 কে রুট করা যায় না, অমূলদ। 9 কে ঘন করা যায় না, অমূলদ। 8 কে বর্গ করা যায় না, অমূলদ। একমাত্র ঘন √8 করলে হবে 2, অর্থাৎ খ নম্বর হচ্ছে মূলদ, অর্থাৎ খ নম্বর হচ্ছে মূলদ। কারণ 8 কে ঘন করলে 2 পাওয়া যায়, 8 কে ঘন করলে কত পাওয়া যায়? 2 পাওয়া যায়, 8 কে ঘন করলে 2 পাওয়া যায়। তোমাদের মূলদ শিখানো শেষ, মূলদ শিখানো শেষ। এরপরে কখনো আর মূলদ নিয়ে প্রবলেম হলে আরেকবার ক্লাসটা দেখে নিতে হবে। আমি আবারও বলি, মূলদ সংখ্যা চেনার উপায় হচ্ছে 6টি। পূর্ণ সংখ্যা হলেই মূলদ, ভগ্নাংশ হলেই মূলদ, রুট করতে পারলেই মূলদ, ঘন করতে পারলেই মূলদ, ভগ্নাংশ হলেই মূলদ, রিপিট বা পৌনঃপুনিক হলেই মূলদ। ওকে, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে দেখো এই অঙ্কটা নিয়ে অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা হয়েছে, বিভিন্ন বইতে ভুলভাবে দিয়ে আছে। বলছে যে √169 এর বর্গমূল কত? প্রশ্ন হচ্ছে বর্গমূল করা মানে কি? বর্গমূল করা মানেই রুট করা। বর্গমূল, বর্গমূল করা মানে কি করা? রুট করা। তো দেখো আছে √169,
তো কাকে বর্গমূল করতে বলছে? বর্গমূল করতে বলছে √169 কে। এই কারণে আমরা বর্গমূলের রুট দিলাম। তাহলে এখন বলো তো, বড় রুটটা থেকে গেল, এখন এইটাকে রুট করলে কত হবে? 13। এখন বলো 13 কে কি রুট করতে পারবা? 13 কে যদি রুট করতে না পারো তাহলে এটা স্বাভাবিক সংখ্যাও না, পূর্ণ সংখ্যাও না, মূলদ সংখ্যাও না, এটা হবে অমূলদ সংখ্যা। বুঝলা কিনা বলো? এটা নিয়ে অনেক ঝামেলা আছে, বিভিন্ন বইতে প্রবলেম হচ্ছে। বর্গমূল করা মানে রুট করা। তো কাকে রুট করব? √169 কে রুট করব। তাহলে ভিতরে রুট করলে হবে 13। 13 কে আর রুট করা যায় না। 13 কে রুট করা না গেলে স্বাভাবিক সংখ্যাও না, পূর্ণ সংখ্যাও না, মূলদ সংখ্যাও না। তাহলে এটা কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা হবে। তাহলে এটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। হ্যাঁ, এ ধরনের প্রশ্ন আসছে, প্রাইমারিতে আসছে, তোমরা দেখবে একটু পরে। এটা দেখো, এখন এটা বলছে √81। তো সহজমুখ করে দেখাই। তো বর্গমূল করা মানে কি করা? রুট করা। বর্গমূল করা মানে কি করা? রুট করা। তো আমরা রুট করব, কাকে রুট করব? √81। তাহলে কি হবে দেখো, বড় রুটটা থাকলো, 81 কে রুট করলে 9, 9 কে রুট করলে কত? 3। তাহলে এটা কি হবে বলতো? এই যে শেষে 3, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, আবার মূলদ সংখ্যা হবে। তাহলে কি হবে না? অমূলদ সংখ্যা হবে না। 81 বুঝলা কিনা তাই বলো। 81 এর বর্গমূল, তাহলে 81 এর বর্গমূল, ফারহান শেখ আরেকবার বলেন। শোনো, বর্গমূল করা মানে রুট করা। বর্গমূল করা মানে কি করা? রুট করা। তো এই যে আমরা রুট করলাম, কাকে রুট করব? √81। তো √81 কে রুট করলে কত হবে? 9। 9 কে আবার রুট করলে কত হবে? 3। ওকে, এখন এই মানের প্রশ্ন প্রিভিয়াস কোশ্চেন হয়েছে। দেখো, এই যে আমাদের 10 আর 11 এর আনসার করো। 10 নম্বর প্রশ্নটা প্রাইমারিতে আসছে। দেখো, বলছে 289 এর বর্গমূল কত? তাহলে এটাকে আমরা আবার রুট করব না? তাহলে অঙ্কটা কেমন হবে? বর্গমূলের জন্য রুট, কাকে রুট করব? 289। তাহলে বড় রুটটা থেকে গেল, 289 কে রুট করলে কত হবে? 17। বলো 17 কে রুট করা যায়? 17 কে রুট করা যায় না, সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা। 17 কে রুট করা যায় না, সুতরাং এটা হচ্ছে অমূলদ সংখ্যা। হ্যাঁ, ওটা দেখালাম, তিনটার মধ্যে কোনটা টিক দিব ওটা এমনি দেখালাম বাবা। রুটের যোগ আর গুণ, রুটের ক্ষেত্রে যোগ হবে, ভাগ হবে, কিন্তু গুণ হবে, ভাগ হবে। যেমন ধরো যে √2 আর হচ্ছে √3, তাহলে তুমি গুণ করতে পারবা যে √6, কিন্তু এটা করতে পারবা না। √2 + √3 এটা কিছু করা যাবে না। অর্থাৎ রুটের ক্ষেত্রে গুণও করতে পারবা, ভাগও করতে পারবা, কিন্তু যোগ বিয়োগ করতে পারবা না। এবার দেখো কি বলছে, 529 এর বর্গমূল কত? তো বর্গমূল করা মানে কি? আমি যদি বলি যে 25 এর বর্গমূল কত, তখন তুমি 25 কে রুট করবা না? তো বর্গমূল করা মানে কি? বর্গমূল মানে রুট করা। কাকে রুট করব? √529। তাহলে বর্গমূলের রুট, রুট করব কাকে? 529। তাহলে বড় রুটটা থেকে গেল, 529 কে রুট করলে 23। 23 কে রুট করা যাবে না, সুতরাং এটা হচ্ছে কি? অমূলদ। 17 অমূলদ। হ্যাঁ, অমূলদ। আমি এটা ভুল উত্তর দিয়েছিলাম 2023-এ। হ্যাঁ, এই যে মিশু, বুঝতেছো? 23-এ ভুল আনসার দিয়ে আসছে, অমূলদ হবে। হ্যাঁ, খুব সাবধান। স্যার 17টা কিভাবে বের হলো? এই আল্লাহু আকবার, এইগুলো যদি না জানো রে, 289 কে রুট করলে 17, 529 কে রুট করলে 23। আমি তোমাদেরকে আগেই বলছি 625 পর্যন্ত মুখস্থ করতে হবে, ঘন 1000 পর্যন্ত মুখস্থ করতে হবে। এগুলা মুখস্থ না করলে বড় বড় অধ্যায় গিয়ে কাটাকাটি করতে পারবে না বাবা, কাটাকাটি করতে পারবে না। তাহলে তোমাদের মূলদ অমূলদ শিখানো হলো। এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইররেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা শিখালাম। এখন তোমাদেরকে অমূলদ সংখ্যা শিখাবো। চলো, তোমাদের মনে আছে কিনা একটু বলি, একটু তোমাদেরকে দেখাই। আমি বলছিলাম ন্যাচারাল নাম্বারের মধ্যে যারা আছে সবাই কি বলতো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার মধ্যে যারা আছে, ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, আবার কি আছে বলো? ভগ্নাংশ আছে। সুতরাং এটার থেকেও বড় হচ্ছে কৌশান। বলো, এটার থেকেও বড় কে? কৌশান। অর্থাৎ এর মধ্যে ছিল ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মধ্যে শুধুই ধনাত্মক। জেডে হচ্ছে জাহালেন, জাহালেনের মধ্যে ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, আবার শূন্যও আছে। আর কিউ মানে হচ্ছে মূলদ, অর্থাৎ মূলদ সংখ্যার মধ্যে কি কি আছে বলো? মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশও আছে। ওকে, আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে যাই। তো যদি আমরা অমূলদ সংখ্যা চিনতে চাই, তাহলে আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা হচ্ছে মূলদ সংখ্যা বাদে বাকি সকল সংখ্যাই অমূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ বাদে বাকি সকল সংখ্যাই কি? অমূলদ। কি লিখছি শুনবা?
যাদেরকে পূর্ণবর্গ নয় অর্থাৎ যাদেরকে রুট করা যায় না তারা হচ্ছে অম্লদ, যাদেরকে ঘন করা যায় না তারা হচ্ছে অম্লদ, আর সসীম নয় অসীম দশমিক তারা কি বলো, অম্লদ। মনে করো যে 4.92014 ডট 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 অসীম, এইটা হচ্ছে অম্লদ অর্থাৎ সসীম না অসীম, এটাই। এরপরে আরো কি লিখে রাখছি দেখো, আমি লিখে রাখছি সুন্দর করে লিখছি তোমার জন্য, দেখো আমি লিখছি কি যে ই এর মান অর্থাৎ ই হচ্ছে অম্লদ, পাই হচ্ছে কি অম্লদ, অর্থাৎ বর্গ করা যাবে না মানে রুট করা যাবে না, ঘন করা যাবে না, ভগ্নাংশ করা যাবে না। ই এর মান হচ্ছে 2.71828 ডট ডট অসীম, যেটা একটি অম্লদ সংখ্যা। আবার পায়ের মান 3.1416 ডট ডট অসীম, যেটা একটি কি সংখ্যা, অম্লদ সংখ্যা। তাহলে মূলদ শিখালাম, অম্লদ শিখালাম। এখন তোমাকে শিখাবো রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো যারা শুরু থেকে ক্লাস করছে এবং উঠেনি তাদের নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমার ভালো লাগবে দেখবা। এখন আমি শেখাবো বাস্তব সংখ্যা। তাহলে আমরা সংখ্যার শ্রেণী বিভাগ শিখছি। প্রথমে ছিল ন্যাচারাল নাম্বার, তারপরে ছিল পূর্ণ সংখ্যা, তারপরে ছিল মূলদ সংখ্যা। এবার আমরা কি শিখছি, রিয়েল নাম্বার। তো কি লিখছে দেখো, বলছে বাস্তব সংখ্যা গঠিত হয়েছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে। মানে বাস্তব সংখ্যার মধ্যে মূলদও আছে আবার অমূলদও আছে। তাই বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় আর দিয়ে, এটা প্রিভিয়াস কোশ্চেন। বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা, ওকে। এরপরে চলো তোমাদেরকে দেখাই। তাই দেখো আমরা কি লিখছি, তাই বলতে পারি কি কি কি, তাই বলতে পারি NZQR, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের মধ্যে শুধুই ধনাত্মক। এটা থেকে বড় কে বলতো, জাহালেন, অর্থাৎ ওর মধ্যে ধনাত্মকও আছে ঋণাত্মকও আছে শূন্য আছে। এ বলতেছে যে আমার ভিতরে শুধুই ধনাত্মক, এ বলছে ধুর বেটা আমার ধনাত্মকও আছে ঋণাত্মকও আছে আবার শূন্য আছে। কিউ মানে কৌশান, মূলত বলতেছে বেটা আমার ভিতরে ভগ্নাংশও আছে আবার পূর্ণ সংখ্যাও আছে। আর রিয়েল নাম্বার বলতেছে যে বেটা আমার ভিতরে মূলদও আছে আবার অমূলদও আছে। এই জন্য বলতেছি চলো তোমাদেরকে এটা একটু শিখাই। তাহলে এইটা একটু দেখো তোমরা, যদি এটা তোমরা দেখো তাহলে বুঝবা কি এর থেকে বড় কি বলতো, রিয়েল নাম্বার। এখন দেখো এটাই কিন্তু প্রিভিয়াস কোশ্চেন, তোমরা যেটা দেখতেছো এটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন, এটা প্রাইমারিতে আসছে যে নিচের কোনটি সঠিক। তাহলে এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার যেখানে সব সংখ্যা ধনাত্মক, জেড তার থেকে বড়, জেড এর মধ্যে ধনাত্মকও আছে ঋণাত্মকও আছে শূন্য আছে। কিউ হচ্ছে মানে মূলদ যার মধ্যে পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ আছে। আর মানে রিয়েল নাম্বার যার মধ্যে মূলদও আছে অমূলদও আছে। তাহলে এন এর থেকে বড় কে জেড, জেড এর থেকে বড় কে কিউ, কিউ এর থেকে বড় কে আর। তাহলে এটা আমরা মনে রাখবো, যেভাবে মনে রাখার কৌশল হচ্ছে নিজে কর। আমরা মনে রাখবো কিভাবে, নিজে কর। কিভাবে মনে রাখবো ভাই, নিজে কর। এই যে দেখো আমি লিখে রাখছি, তাহলে এই যে নিজে কর, এটা মনে রাখার কৌশল। হ্যাঁ, এখন চলে আসো আমাদের নতুন প্রশ্ন। দেখো প্রশ্নটার অপশন নিচে চলে গেছে। হ্যাঁ, বলছে বাস্তব সংখ্যা কত প্রকার। বাস্তব সংখ্যা কত প্রকার বলো তো, দেখি তোমরা পারো কিনা। বাস্তব সংখ্যা কত প্রকার, 22/7। এটা কেন মূলদ স্যার, হাই রে বোকা বলদ রে, ভগ্নাংশ আকারে আছে এই জন্য মূলদ। হ্যাঁ বলো বাস্তব সংখ্যা কত প্রকার, বাস্তব সংখ্যা কত প্রকার, বাস্তব সংখ্যা কত প্রকার বলো তো, বলো বাস্তব সংখ্যা। হ্যাঁ 2 প্রকার, মনির মাশাআল্লাহ। কি কি বলো, বাস্তব সংখ্যা 2 প্রকার, বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। বাস্তব সংখ্যা 2 প্রকার, কয় প্রকার, বাস্তব সংখ্যা 2 প্রকার, একটা হচ্ছে মূলদ, একটা কি মূলদ, আর একটা কি বলো অম্লদ। বাস্তব সংখ্যা 2 প্রকার, মূলদ আর অম্লদ, এটা প্রিভিয়াস কোশ্চেন। তাহলে বাস্তব সংখ্যা কয় প্রকার, 2 প্রকার, মূলদ আর কি অম্লদ। হ্যাঁ তোমাদেরকে আর বেশিক্ষণ জ্বালাবো না। এই যে আমরা যে বক্স 8টা আছে, এই দেখো এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত আনসার। এই প্রশ্নটা একবার দেখো যে 13 নম্বর বলছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, নিজে কর। এই যে নিজে কর NZQR, এটার নাম হচ্ছে দিস ইজ দ্য ডেফিনেশন অফ বেসিক। তোমাকে অনলাইনে NZQR মুখস্থ করাই দিল আর তুমি মুখস্থ করে নিলা, তাইলে হইলো? হ্যাঁ, প্রত্যেকটার ব্যাখ্যা জানতে হবে। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, শুরু হয়েছে 1 দ্বারা, সব ধনাত্মক। জেড মানে হচ্ছে জাহালেন, যার মধ্যে ধনাত্মক আছে ঋণাত্মক আছে শূন্য আছে। কিউ মানে হচ্ছে মূলদ সংখ্যা, যার মধ্যে পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ আছে। আর এ হচ্ছে রিয়েল নাম্বার, যার মধ্যে মূলদও আছে অমূলদও আছে। এটা হচ্ছে ভাই বেসিক। এই বেসিক না জানলে কোনো মায়ের বেটা তোমাকে এই প্রশ্নের আনসার করাতে পারবে না। মুখস্থ করে খুব বেশি দিন থাকবে না রে ভাই। তাহলে NZQR না বলে আমরা মনে রাখবো নিজে কর। কাইন্ডলি বুঝলা কিনা একটু বলো।
আমি জানতে চাচ্ছি এনজেড কিউ আর বুঝলা কিনা তাই বলো সবাই। রুবেল, রুবেল হোসেন শান্ত, এটা আগে বলো। এটা 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 হ্যাঁ, রুবেল লিখছে এক মূলদ দুই অমূলদ, সাবাস। এই যে এটা বলো, এটা তুমি বুঝলা কিনা তাই বলো। গ নম্বর আনসার আমি জানতে চাচ্ছি না, এনজেড কিউ আর বুঝলা কিনা, এনজেড কিউ আর বুঝলা কিনা, এনজেড কিউ আর বুঝলা কিনা, এনজেড কিউ আর বুঝলা কিনা তাই বলো। নিজে কর। হ্যাঁ, মানুষরে পড়াইতে পারবা কিনা এটা বলো। এনে হচ্ছে ন্যাচারাল নাম্বার। এনে কি, চলো ব্যাখ্যা দিই। এনে হচ্ছে ন্যাচারাল নাম্বার যেখানে সবগুলাই ধনাত্মক। যেটা হচ্ছে জাহালেন, যার মধ্যে পূর্ণ সংখ্যাও আছে, মানে ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, শূন্য আছে। কিউ হচ্ছে কৌশান, মানে হচ্ছে মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, যার মধ্যে পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশ আছে। আর হচ্ছে রিয়েল নাম্বার, আর মানে কি রিয়েল নাম্বার যেখানে সবগুলো আছে, মূলদ আছে, অমূলদ আছে। এটার নাম হচ্ছে বেসিক। দিস ইজ দ্য ডেফিনেশন অফ বেসিক। এই জ্ঞান না থাকলে অঙ্ক পড়ে আহামরি খুব একটা লাভ হবে না। একদম শেষ পর্যায়ে চলে আসছি তোমাদেরকে পড়ানোর। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ভাই দেখো, তোমাদেরকে আমি বলছি না আজকে আমি সংখ্যা শিখাবো। আজকে সংখ্যার বাইরে আমি কোনো আলোচনা করিনি। তো চলো আমরা এটা পড়ি একটু। বলছে কমপ্লেক্স নাম্বার অর্থাৎ বাস্তব এবং অবাস্তব সংখ্যা মিলে কমপ্লেক্স নাম্বার গঠিত হয়। বাস্তব এবং অবাস্তব সংখ্যা মিলে কমপ্লেক্স নাম্বার গঠিত হয়। তাহলে সব থেকে বড় হচ্ছে কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, সব থেকে বড়কে বলো কমপ্লেক্স নাম্বার। সব থেকে বড় কে? তাহলে সব থেকে বড় হচ্ছে কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ নিজে করেছি। এটা এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি। এটা এখন পর্যন্ত পরীক্ষা আসে। স্যার পরীক্ষা নিবেন এই প্রশ্ন থেকে? জি, পরীক্ষা নিব ইনশাল্লাহ। নিজে করেছি, এটা এখন পর্যন্ত আসেনি, তবে আসার সম্ভাবনা আছে। এখন এন জেড কিউ আর সি প্রত্যেকটার ব্যাখ্যা পারতে হবে রে পাগলা, প্রত্যেকটার ব্যাখ্যা পারতে হবে। প্রত্যেকটার ব্যাখ্যা পারলে তুই মানুষ, নাহলে তুই মানুষ লয়। তাহলে মনে রাখবো কিভাবে, নিজে করেছি এনজেড কিউ আর। তাহলে তোমাদেরকে ন্যাচারাল নাম্বার পড়িয়েছি, পূর্ণ সংখ্যা পড়িয়েছি, মূলদ পড়িয়েছি, রিয়েল নাম্বার পড়িয়েছি, কমপ্লেক্স নাম্বারও পড়িয়েছি। তো আজকে তোমাদেরকে সংখ্যা পড়ানোর কথা ছিল, আমি সংখ্যার বাইরে কোনো কথা বলিনি। সংখ্যা নিয়ে পড়ার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল মূলদ সংখ্যা। ন্যাচারাল নাম্বারের সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা, পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় জেড দ্বারা, মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কি দ্বারা, আর দ্বারা, এবং কমপ্লেক্স বা জটিল সংখ্যার সেটকে প্রকাশ করা হয় জেড দ্বারা। এই হলো সংখ্যা। তোমাদের যদি বুঝার জ্ঞান না থাকে তাহলে আমি বলবো যে এর থেকে জিরো লেভেল থেকে বা বেসিক দিয়ে পড়ানো সম্ভব না। আমি 2টা ক্লাস নিলাম, তুমি 2টা ক্লাস একত্রে করে নোট করে নেবা। আমার অনেক বোন আমাকে নোট করে দেখিয়েছে, প্রথম ক্লাসের নোট আমাকে অনেকে করে দেখিয়েছে। নোট করে রাখো, অঙ্ক সংখ্যা নিয়ে প্রশ্ন আসলে কোনো মায়ের বেটা তোমার ঠেকাইতে পারবে না, এই গ্যারেন্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ। বুঝতেছি? তাহলে আমি তোমাদের প্রথম ক্লাসটি নিয়েছি অঙ্কের উপরে, দ্বিতীয় ক্লাসটা নিলাম আমি সংখ্যার উপরে। এর পরের ক্লাসটা আরো চার্মিং হবে, ক্লাসটা করার আমন্ত্রণ রইল। আর আমি কেমন ক্লাস নিচ্ছি যদি স্যার ফেসবুকে পোস্ট করে, তুমি যেমন বুঝলা তেমন কমেন্ট করবা। ভালো না লাগলে ভালো লাগেনি কমেন্ট করবা, ভালো লাগলে ভালো লাগছে কমেন্ট করবা। তোমাদের যদি মনে হয় এই টিচার চলবে না, তাহলে তোমরা স্যারকে বলতে পারবা, আমরা অবশ্যই টিচার পরিবর্তন করে দিব। আমি তোমাদের সাথে থাকতে চাচ্ছি, যদি তোমরা চাও। তোমরা চাইলেই আমি তোমাদের ক্লাসটা নিব, তোমরা না চাইলে কারো অনাস্থা ভাজন হয়ে ক্লাস নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই। প্রিয় ভাই বোন, ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। একটু পরে আমি আবার লাইভ ক্লাস নিব সূচকের উপরে, সুযোগ থাকলে দেখো। মনে থাকবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোট করেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে স্যার, আপনার ক্লাস করতে ভালো লাগে চাঁদনি রাত। ওকে, জান্নাতুল মাওয়া অসাধারণ, থ্যাংক ইউ ভাইয়া, থাকো। থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ।